ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর পরীক্ষার প্রিপারেশনও তোমাদের খুব ভালোভাবেই হচ্ছে। তো তোমরা সবাই জানো আমরা প্রত্যেকটা ব্যাচের মানে এসটিজিটির যে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স ইত্যাদি থেকে আর হচ্ছে ইতিহাস ইত্যাদি থেকে আমরা এমসিকিউ সিরিজ শুরু করে দিয়েছি। তো এর আগে তোমরা দেখেছো জিওগ্রাফি থেকে আরো দুইটা ক্লাস হয়ে গেছে। আজকে আমি পার্ট 3টা করছি, যেখানে তোমরা আরো 50টা এমসিকিউ পেয়ে যাবে। এখানে শুধুমাত্র 50টা এমসিকিউই থাকবে না, প্রত্যেকটা এমসিকিউ যখন আমরা বলবো তো প্রত্যেকটা এমসিকিউ করার পরে এই এমসিকিউটার যে চারটা অপশন থাকে, এই চারটা অপশনের প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব, কোনটা হলো কোনটা কেন হলো না। তারপর হচ্ছে প্রত্যেকটা জিনিসের পাশাপাশি আমরা যে গুরুত্বপূর্ণ অনেকগুলো ইনফরমেশন থাকে সেগুলো নিয়েও আলোচনা করব। তো এখানে শুধুমাত্র 50টা এমসিকিউই থাকবে না, আরো অনেকগুলো থাকবে। এই 50টা করতে করতে তোমরা প্রায় 100 থেকে 150 এমসিকিউ খুব অনায়াসে শিখে নিতে পারবে। তো আজকে আমরা যে টপিকটার উপর এমসিকিউ নিয়ে এসেছি সেটা হচ্ছে খনিজ এবং শক্তি সম্পদ। খনিজ এবং শক্তি সম্পদের মধ্যে বিভিন্ন খনিজ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর বিভিন্ন ধাতব অধাতব যে উপাদানগুলি রয়েছে সেগুলি কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা আজকে ক্লাসটা শুরু করি, তোমরা দেখতে থাকো। প্রথম যে কোশ্চেনটা আমরা পেয়ে যাচ্ছি এখানে 101 এই কারণেই লেখা আছে কারণ এর আগে আমরা দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে 50-50। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হেমাটাইট। হেমাটাইট Fe2O3 এর রং কি ধরনের? এখানে হেমাটাইটের রং নিয়ে এখানে টোটালি আমরা চারটা জিনিস পাই, যেটা হচ্ছে হেমাটাইট আছে, ম্যাগনেটাইট আছে, তারপরে স্যাটেরাইট আছে, লিমোনাইট আছে। প্রত্যেকটার রং কিন্তু আলাদা আলাদা হয়। তো এগুলোর আবার কি কি কারণে আলাদা আলাদা হয় সেগুলো নিয়েও আমরা বলবো। তো দেখো প্রথমটার মধ্যে কি আছে অপশনগুলো। প্রথমটার মধ্যে অপশনগুলো এখানে দেখো আমরা আবার কিন্তু বাংলাতে তো লেখা আছে, এর পাশাপাশি আমরা তোমরা যেহেতু বলেছো যে ইংলিশটা দিলেও ভালো হয়, সেজন্য আমরা কিন্তু আবার ইংলিশেও এখানে লেখা আছে। দেখো এই কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য কালার অফ হেমাটাইট, যেটা হচ্ছে Fe2O3। এটার এবার অপশন গুলো কি কি রয়েছে। প্রথমটা আছে লালচে গাঢ় বাদামি বা রেডিশ ডার্ক ব্রাউন। এরপর হচ্ছে অপশন বি তে আছে কালো ব্ল্যাক। এরপরে অপশন সি তে আছে হলদে বাদামি যেটা ইয়েলোইশ ব্রাউন, এন্ড দেন আছে কোনোটি নয়, নান অফ দিস। তো এখানে যে উত্তরটা হবে লালচে গাঢ় বাদামি, রেডিশ ডার্ক ব্রাউন। কি কারণে এটি লালচে গাঢ় বাদামি রঙের হয়? হেমাটাইট যে জিনিসটা আছে Fe2O3, এই জিনিসটা কি করে, যে আলোটা আসে সে আলোটাকে শোষণ করে নেয় আর এবং এটাকে বিকিরণও করতে পারে। এই কারণে এর রং হয়ে যায় কি লালচে গাঢ় বাদামি কালার। এবার আমরা দেখে নেব এর নিচে যে ইনফরমেশন গুলো, যেমন কালো ব্ল্যাকটা কেন না, তারপর হচ্ছে হলদে বাদামিটাও কেন হবে না। এই জিনিসগুলো আমরা এর পরবর্তী যে উপাদানগুলো রয়েছে যেগুলোকে বলেছি যে ম্যাগনেটাইট, লিমোনাইট, সিরেট, এগুলোর মধ্যেও কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো। এবার দেখো এই হেমাটাইট Fe2O3 হলো লোহার অন্যতম প্রধান আকরিক। লোহার যে বিভিন্ন আকরিক গুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে হেমাটাইট। এতে লোহার পরিমাণ প্রায় 70% পর্যন্ত থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এতে লোহার পরিমাণ কতটুকু থাকে, প্রায় 70% পর্যন্ত লোহাই থাকে। এরপর দেখো এর গঠন অক্সিজেন ও লোহার যৌগিক অবস্থা। এবার অক্সিজেন আছে আর লোহা, এই যে Fe আর O। তো এখানে দেখো Fe মানে কি আয়রন, তারপর O অক্সিজেন। এখানে এরপর দেখো এর স্বাভাবিক রং হয় লালচে থেকে গাঢ় বাদামি, যা এর লৌহ অক্সাইডের উপস্থিতির কারণে হয়ে থাকে। এটার মধ্যে লৌহ অক্সাইড রয়েছে, যে কারণে এর রংটা কি হয়, রংটা লালচে থেকে গাঢ় বাদামি হয়ে যায়। এবার হচ্ছে গুঁড়ো অবস্থায় এটি সাধারণত রক্ত লাল বা রেডিশ ব্রাউন পাউডার থাকে। তাহলে যখন এটা গুঁড়ো অবস্থায় থাকে বা ছোট ছোট কণা থাকে তখন এটি কি রঙের হয়ে থাকে, সাধারণত রক্ত লাল বা রেডিশ ব্রাউন কালারের
হয়ে থাকে। এই কারণে একে ব্লাড স্টোন নামেও ডাকা হয়। দেখো আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে হেমাটাইটকে আবার ব্লাড স্টোন নামেও কিন্তু জানা যায়। আর এটি যখন গুঁড়ো অবস্থা থাকে তখন এটি ঠিক কেমন রক্ত লাল থাকে। আর এর গঠন হচ্ছে অক্সিজেন ও লোহার যৌগিক অবস্থা। আর এতে লোহার পরিমাণ কতটুকু থাকে 70%। তাহলে দেখো আমরা এক্সট্রা এমসিকিউ থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন জেনে নিতে পেরেছি। এবার দেখো আমরা 2 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট যে Fe3O4 Fe3O4 এর রং কি ধরনের হয়? এর আগেরটা যেটা পেয়েছিলাম সেটা কিন্তু একটা ছিল। এবার ম্যাগনেটাইট হচ্ছে আরেকটা, যেটা আমি প্রথমে বলেছিলাম এখানে 4 রকমের জিনিস পাচ্ছ তোমরা, ম্যাগনেটাইট, সিডেরাইট, লিমোনাইট আর হচ্ছে হেমাটাইট। তো এখানে ম্যাগনেটাইট নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ দ্য কালার অফ ম্যাগনেটাইট Fe3O4? প্রথম অপশনটা লালচে গাঢ় বাদামি মানে রেডিশ ডার্ক ব্রাউন, এটা তো হবেই না কারণ প্রথমটার মধ্যে আমরা পেয়ে গেছি জিনিসটা। নাকি ব্ল্যাক কালো, আর হচ্ছে হলদে বাদামি ইয়েলোইশ ব্রাউন, নাকি কোনোটাই নয়, নান অফ দা অ্যাবাভ? এবার দেখো আমরা যদি এখানে প্রথমটা বাদ দিলাম তারপর কোনোটাই নয় বাদ দিলাম, তাহলে আমাদের কাছে রইলো আর দুইটা অপশন, কালো হয় ব্ল্যাক হবে, না হলে হলদে বাদামি মানে ইয়েলোইশ ব্রাউন হবে। এবার দেখো এটা হবে কালো, কারণ কি এটাও কিন্তু আলোকে শোষণ করে নেয়, আর এটা পুরোপুরি ভাবে শোষণ করে নেয় আর ছাড়েই না আলো, যে কারণে এটার যে রংটা সেটা হয়ে যায় কালো। আর এটার মধ্যে কিন্তু ম্যাগনেটিক যে অবস্থা বা চৌম্বকীয় যে ক্ষমতাটা সেটাও কিন্তু বর্তমান থাকে এটার মধ্যে। তো এটার সঠিক অ্যান্সার তাহলে কি হবে? সঠিক অ্যান্সারটা হবে কালো, ব্ল্যাক। এবার দেখো ম্যাগনেটাইট Fe3O4 হলো লোহার একটি প্রধান আকরিক, এটাও লোহার একটি প্রধান আকরিক। দেন আমরা পাচ্ছি এটা লোহা ও অক্সিজেনের যৌগ, সেম লোহা ও অক্সিজেনের যৌগ এটাও। এর রং সাধারণত কালো, এটার রং কি হয় তাহলে কালোই হয়। এর চুম্বকীয় বৈশিষ্ট্য আছে, যেটা আমি বলেছিলাম যে ম্যাগনেটাইট, এটার মধ্যে ম্যাগনেটের যে জিনিসটা আমরা একটু হলেও বুঝতে পারছি, যা অন্যান্য লোহা আকরিকের থেকে আলাদা। এবার দেখো অন্য যে লোহা আকরিক গুলো রয়েছে সেগুলির রং আলাদা, তারপর সেগুলি অক্সিজেন আর হচ্ছে লোহার যৌগ সবগুলো ঠিক আছে, কিন্তু সব থেকে আলাদা কোন জায়গা দিয়ে, সেটা হচ্ছে কি এটার মধ্যে কিন্তু চুম্বকীয় বৈশিষ্ট্য রয়েছে। এরপর এটি প্রাকৃতিকভাবে গুঁড়া বা খন্ড আকারে কালো দেখায়। এটি যখন প্রাকৃতিকভাবে তুমি গুঁড়োতে দেখো আর খন্ডতে দেখো এটা কিন্তু কালোই দেখাবে। যেমন হেমাটাইটের মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম গুঁড়ো অবস্থা কিন্তু রক্ত লাল হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এখানে এটাকে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটাইটকে তুমি গুঁড়ো ভাবে দেখো বা খন্ড আকার দেখো এটা কিন্তু কালোই দেখায়। আর উচ্চ লোহা উপাদান ও কালো রঙের কারণে এটি লোহা উৎপাদনের জন্য অন্যতম উৎকৃষ্ট আকরিক। তো এখানে দেখতে পাচ্ছি যে উচ্চ পরিমাণে লৌহ উপাদান রয়েছে এটার মধ্যে, আর এটার যে কালো রং এই কারণে কিন্তু লৌহ উৎপাদনে এটার গুরুত্ব সব থেকে বেশি রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি লিমোনাইট। লিমোনাইট 2Fe2O3 3H2 এর রং কি ধরনের হয়ে থাকে? হোয়াট ইজ দ্য কালার অফ লিমোনাইট 2Fe2O3 3H2O? এটা এখানে আছে দেখতে পাচ্ছি আমরা লালচে গাঢ় বাদামি রেডিশ ডার্ক ব্রাউন, যেটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। এরপর হচ্ছে কালো ব্ল্যাক, এরপর হচ্ছে হলদে বাদামি ইয়েলোইশ ব্রাউন, আর অপশন ডিটা হচ্ছে ধূসর বাদামি বা ধূসর হলুদ গ্রেইশ ব্রাউন অর গ্রেইশ ইয়েলো। তাহলে এটার উত্তরটা কোনটা হবে? দেখো আমরা প্রথমটা হেমাটাইটের ক্ষেত্রে দেখেছি লাল গাঢ় বাদামি, ম্যাগনেটাইটের ক্ষেত্রে দেখেছি কালো। তাহলে আমাদের কাছে আর দুটো অপশনে রয়েছে, একটা হচ্ছে হলদে বাদামি আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধূসর বাদামি বা ধূসর হলুদ মানে গ্রেইশ ব্রাউন অর গ্রেইশ। তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে?
এটা হচ্ছে হলদে বাদামি, ইয়েলোইশ ব্রাউন। এবার দেখো এটা কি কারণে হয়ে থাকে, এটার মধ্যে জলের অণু রয়েছে H2O। জলের অণুর কারণে এটা যখন অক্সিডেশন হয়ে যায় তখন কিন্তু এটা রং হয়ে যায় কেমন, হলদে বাদামি রঙের হয়ে যায়। এবার বাকি ইনফরমেশন গুলো দেখো। লিমোনাইট 2FeO3 3H2O হলো জলের লৌহ অক্সাইড আকরিক। এটাতে জলের অণু বর্তমান রয়েছে। লোহার সাথে যখন জলের অক্সিডাইজ হয় তখন এটা রং পরিবর্তন হয়ে যায়। এটি মূলত জলযুক্ত Fe2O3 দ্বারা গঠিত। তাহলে এটি কি দ্বারা গঠিত, জলযুক্ত Fe2O3 দ্বারা এটা গঠিত হয়েছে। এরপরের ইনফরমেশনটা হলো লিমোনাইটের প্রকৃত রং সাধারণত হয় হলদে বাদামি, ইয়েলোইশ ব্রাউন। জল এবং অক্সাইডের সংমিশ্রণের কারণে রঙের হালকা বাদামি স্বরূপ দেখা যায়। তাহলে এই যে রংটা আমরা দেখতে পাচ্ছি কি কারণে, জলের সাথে যখন মেশে, তো এই জলের সংমিশ্রণে, হ্যাঁ, অক্সিডাইডের সংমিশ্রণে কারণে এটা রং হালকা বাদামি স্বরূপ দেখা যায়। এটি লৌহ উৎপাদনে ব্যবহারযোগ্য, তবে হেমাটাইট বা ম্যাগনেটাইটের তুলনায় কম ধাতব মানসম্পন্ন। এটাও লৌহ উৎপাদন করতে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ম্যাগনেটাইট আর হেমাটাইটের মতো অতটুকু কোয়ালিটি নেই এর মধ্যে। দেন হচ্ছে খনিজ হিসাবে সহজলভ্য এবং প্রাকৃতিক ভাবে হলদে বাদামি স্তরে পাওয়া যায়। তো খনিজ হিসাবেও কিন্তু এটাকে আমরা সহজে ইজিলি আমরা পেয়ে থাকি, এবং এটা আমরা হলদে বাদামি যে স্তরটা রয়েছে মাটির মধ্যে সেটার মধ্যে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। এরপর দেখো আরেকটা কোশ্চেন পেলাম, সিডেরাইট FeCO3 এর রং কি ধরনের? হোয়াট ইজ দ্য কালার অফ সিডেরাইট FeCO3? এবার আমরা অপশন গুলো দেখে নেব কি কি রয়েছে। অপশন এ তে রয়েছে লালচে গাঢ় বাদামি, রেডিশ ডার্ক ব্রাউন। অপশন বি তে রয়েছে কালো ব্ল্যাক, আর অপশন সি তে রয়েছে হলদে বাদামি, ইয়েলোইশ ব্রাউন, আর অপশন ডি তে রয়েছে ধূসর বাদামি বা ধূসর হলুদ, গ্রেইশ ব্রাউন অর গ্রেইশ। তো আমরা এর আগেই কিন্তু তোমরা সবাই গেস করতে পারছো যে উত্তরটা কি হবে, কারণ আগের যে তিনটা রয়েছে এগুলো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। যেটা হচ্ছে লালচে গাঢ় বাদামি সেটা হবে না, তারপর হচ্ছে কালো এটাও হবে না, হলদে বাদামি এটাও হবে না। তাহলে এটার সঠিক উত্তরটা হবে অপশন ডি, যেটা হচ্ছে ধূসর বাদামি বা ধূসর হলুদ, গ্রেইশ ব্রাউন অর গ্রেইশ। এবার দেখে নাও, সিডেরাইট FeCO3 হলো একটি লৌহ কার্বনেট আকরিক। এটা হচ্ছে কি একটি লৌহ কার্বনেট আকরিক। এর মূল গঠন হলো আয়রন কার্বনেট। তাহলে এর মূল গঠনটা কি, আয়রন কার্বনেট, যেটা হচ্ছে FeCO3। তো সিডেরাইটের রং সাধারণত ধূসর বাদামি বা ধূসর হলুদ, যেটা হচ্ছে কি আমরা এর আগে আলোচনা করে নিয়েছি গ্রেইশ ব্রাউন অর গ্রেইশ ইয়েলো হয়ে থাকে। রঙের এই স্বরূপ কার্বনেট আয়ন এবং খনিজের প্রাকৃতিক সংমিশ্রণের কারণে হয়। তাহলে এটার রং কি কারণে এমন হয়ে থাকে, কারণ এই রংটা কার্বনেট, আয়ন আর হচ্ছে খনিজের প্রাকৃতিক কারণে এমন রং হয়ে থাকে। এটি লৌহ উৎপাদনে ব্যবহার করা যায়, তবে হেমাটাইট ও ম্যাগনেটাইটের তুলনায় কম ধাতব মানটা থাকে কম। এটা দিয়েও আমরা কিন্তু লৌহ উৎপাদন করতে পারি, কিন্তু ম্যাগনেটাইট আর হেমাটাইটের মতো এটা গুণসম্পন্ন নয়। খনিজ হিসাবে প্রাকৃতিক ভাবে ধূসর বাদামি স্তরে পাওয়া যায়। তাহলে এটাকে আমরা খনিজ হিসাবে ঠিক কোন স্তরে পেতে পারি, যেখানে ধূসর বাদামি স্তরটা রয়েছে খনিজের মধ্যে, সেই স্তরে কিন্তু আমরা সিডেরাইট কে পেয়ে থাকি। এবার হচ্ছে আকরিক লোহা থেকে অপ্রয়োজনীয় উপাদানগুলিকে বাদ দেওয়ার জন্য
কোথায় আকরিক লোহা গলানো হয়? এবার দেখো বিভিন্ন ধরনের লোহা থেকে আকরিক গুলো যখন আমরা বাদ দেব, অনেক ধরনের চুল্লি ইউজ করা হয়, যেমন সরু চুল্লি রয়েছে, তারপর হচ্ছে মারুত চুল্লি বা বাত চুল্লি রয়েছে, তারপর রয়েছে বায়ু চক্রে, তা ইন এয়ার হুইল, আর হচ্ছে এবার এখানে যে অপশন গুলো, তো এখানে যে প্রশ্নটা সেটা ইংলিশে কি হবে, সেটা হচ্ছে where is iron ore melted to remove the unwanted elements from it? তাহলে অপশন গুলো কি কি রয়েছে, মারুত চুল্লি বা বাত চুল্লিতে, ইন ব্লাস্ট ফার্নেস অর এয়ার ফার্নেস, দেন আমরা পাচ্ছি বায়ু চক্রে, ইন এয়ার হুইল, সি তে রয়েছে সৌর চুল্লিতে, ইন সোলার ফার্নেস, ডি তে রয়েছে উপরের কোনটাই নাই, নান অফ দিস। এবার তোমরা ভেবে দেখো কোনটা হবে এখান থেকে। এটার উত্তর হবে এ, মারুত চুল্লি বা বাত চুল্লিতে। তাহলে এটা কোথায় হবে, ইন ব্লাস্ট ফার্নেস অর এয়ার ফার্নেস। এটার মধ্যে মাধ্যমে আমরা কি করতে পারি, লোহা থেকে অপ্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে সেগুলিকে আমরা বাদ দিতে পারি। আকরিক লোহা থেকে অপ্রয়োজনীয় উপাদান বের করার জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন, এই জন্য মারুত চুল্লি বা বাত চুল্লি মানে ব্লাস্ট ফার্নেস অর এয়ার ফার্নেস ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমেই জেনে নিতে পারলাম যে কেন এটা এখানে আমরা মারুত চুল্লিটা ব্যবহার করব, কারণ লোহার থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিতে হলে প্রচুর পরিমাণে তাপমাত্রা প্রয়োজন হয়, আর সেটা আমরা একমাত্র কি থেকে সবচেয়ে ভালো পরিমাণে পাবো, সেটা হচ্ছে মারুত চুল্লি বা বাত চুল্লি থেকে। এই জন্য লোহা থেকে যখন অপ্রয়োজনীয় পদার্থগুলোকে বাদ দেওয়া হবে তখন আমাদেরকে ব্যবহার করতে হয় মারুত চুল্লি বা বাত চুল্লি। চুল্লিতে লৌহ গলানো হয় এবং আয়রন অক্সাইড ও অন্যান্য ময়লা পদার্থ আলাদা হয়। তাহলে চুল্লিতে প্রথম কি করা হয়, লৌহটাকে গলানো হয়ে থাকে, এবার গলানোর পর এটা থেকে কি হয়, আয়রন অক্সাইড আর অন্যান্য যে সমস্ত ময়লা পদার্থগুলি আছে সেটাকে টোটালি আলাদা করে নেওয়া হয়। এতে শুদ্ধ লোহা বা যেটাকে আমরা পিগ আয়রন সেটা তৈরি করা হয়। যেমন তোমরা আরেকটা নাম শুনেছো খুবই প্রচলিত, সেটা হচ্ছে কাস্ট আয়রন, যেটা কাস্ট আয়রনের তৈরি অনেক ধরনের ইউটেনসিল যে বাসনপত্র সেগুলো এখনকার দিনে বেশি ব্যবহার করা হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন, কোন ধরনের লৌহ আকরিক সর্বোৎকৃষ্ট? তাহলে লৌহ আকরিক তো অনেক ধরনের রয়েছে, সেগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট সব থেকে ভালো কোনটা, হুইচ টাইপ অফ আয়রন ওর ইজ দা বেস্ট? তো আমরা এর আগে পড়ে নিয়েছিলাম যে লিমোনাইট, সিডারাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট। তো এখানে দেখো, এখানে বলছে লিমোনাইট হবে, হেমাটাইট হবে, নাকি ম্যাগনেটাইট হবে, নাকি লিমোনাইট হবে, নাকি কোনোটি নয়? তো এটা হবে হেমাটাইট, সরি এটা হবে ম্যাগনেটাইট। এটার মধ্যে ম্যাগনেটাইটের মধ্যে যেমন লোহার পরিমাণটা রয়েছে তেমনি এটার মধ্যে চুম্বকীয় ক্ষমতা রয়েছে, আর এটার যে কালচে রং সেই রঙের কারণেই কিন্তু এটা দিয়ে লৌহ উৎপাদন করা হয় সবচেয়ে বেশি, যেটা আমরা একটু আগে পড়েছিলাম। এবার তাহলে এটার উত্তরটা কি হবে, কোন ধরনের লৌহ আকরিক সর্বোৎকৃষ্ট, সেটা হচ্ছে ম্যাগনেটাইট। আর এখানে যে লিমোনাইট আছে সেই লিমোনাইটটা হবে না, কারণ এটার মধ্যে কিন্তু লৌহর পরিমাণটা খুবই কম। এবার দেখো, ম্যাগনেটাইট হলো লৌহ আকরিকের মধ্যে সব থেকে ঘন এবং লৌহর পরিমাণ থাকে সর্বোচ্চ। তাহলে এখানে আমরা কি জানতে পেলাম, ম্যাগনেটাইট হচ্ছে সব থেকে ঘন যেটা সেটা, আর এখানে লৌহর পরিমাণটা থাকে কিন্তু সব থেকে বেশি। এরপরে হচ্ছে এতে প্রায় কত পরিমাণ লোহা থাকে, 70% পর্যন্ত লোহা থাকে, যা হেমাটাইট ও লিমোনাইটের চেয়ে বেশি। তাহলে এটা ম্যাগনেটাইটে যে পরিমাণ লোহা থাকে 70%, সেই পরিমাণ লোহা কিন্তু না থাকে হেমাটাইটে, না থাকে লিমোনাইটে। দেন এটি সহজে চুম্বকীয়ভাবে আলাদা করা যায়। এবার তোমরা সবাই জানো লোহার সামনে যদি কোনো চুম্বককে রাখা হয় অবভিয়াসলি এটা লোহাটা চুম্বকের সাথে আটকে যায়, তো এটাকে
এই পদ্ধতিতে কিন্তু এটাকে খুব সহজেই চুম্বকীয় ভাবে আলাদা করে নেওয়া যায়। ম্যাগনেটাইট থেকে লৌহ উত্তোলন তুলনামূলকভাবে সহজ। ম্যাগনেটাইট থেকে যখন লোহাটাকে আলাদা করে নেওয়া হবে এটা কিন্তু খুবই ইজিলি করা যায়। এরপর হচ্ছে এই কারণে শিল্পে সর্বোচ্চ মানের লৌহ উৎপাদনের জন্য এটি সর্বোৎকৃষ্ট ধরা হয়। তো যখন শিল্প কারখানায় যখন হাই কোয়ালিটির যে আয়রন যে লৌহ তৈরি করা হবে সেটার জন্য কি ব্যবহার করা হয়? ম্যাগনেটাইট কে ব্যবহার করা হয়। এবার দেখো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি কম পরিমাণে পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড ইন লেসার মোর অর লেসার কোয়ালিটি? কোনটা? সেটা কি হেমাটাইট হবে, নাকি ম্যাগনেটাইট হবে, নাকি লিমোনাইট হবে, আর নাকি কোনোটাই নয়? তো এটা হচ্ছে ম্যাগনেটাইটটা। ম্যাগনেটাইট পৃথিবীতে সব থেকে কম পরিমাণে পাওয়া যায়। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড ইন লেসার কোয়ান্টিটি? তো এটা হচ্ছে ম্যাগনেটাইটটা সব থেকে কম পরিমাণে পাওয়া যায়। ম্যাগনেটাইট পৃথিবীতে হেমাটাইট বা লিমোনাইটের চেয়ে কম পরিমাণে পাওয়া যায়। এটি প্রায় 70% লৌহ সমৃদ্ধ হলেও প্রকৃতিতে এর জমাট ও খনিজ স্তর সীমিত। আমরা সবাই জানি যে ম্যাগনেটাইটে লোহার পরিমাণ থাকে সবচেয়ে বেশি, প্রায় 70%, কিন্তু 70% হলেও এটার যে পরিমাণটা সেটা কিন্তু খুবই কম। আর এটা জমাট বাঁধার জন্য আর যে এটা যে খনিজ স্তরটা এটা কিন্তু খুবই সীমিত, খুবই অল্প পরিমাণে রয়েছে। যে জমাট বাঁধে যেমন খুবই কম পরিমাণে, আর খনিজ স্তর খুবই কম পরিমাণে রয়েছে। হেমাটাইট এবং লিমোনাইট তুলনামূলকভাবে বিস্তৃতভাবে ছড়িয়ে আছে। আর যেখানে দেখতে পাচ্ছি যে হেমাটাইট আর হচ্ছে লিমোনাইট, এগুলো কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে, বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এগুলোর পরিমাণে অনেক বেশি থাকে। তাই ম্যাগনেটাইট লৌহ আকরিক হিসাবে দুর্লভ হিসাবে ধরা হয়। তাহলে লৌহ আকরিকের মধ্যে কোনটাকে দুর্লভ হিসেবে ধরা হয়? ম্যাগনেটাইটকে, কারণ এটা যেমন বাঁধতে অনেক সময় নেয়, তারপর এটা খনিজ স্তরও কম, আবার এটা থেকে সব থেকে ভালো যে কোয়ালিটির লোহাটা রয়েছে সেটাও আমরা তৈরি করতে পারি। তাহলে দেখো একটা এমসিকিউ থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। কম প্রাপ্য হওয়ার কারণে এটি মূল্যবান এবং শিল্পে গুরুত্বপূর্ণ। তাহলে যেহেতু এটা পরিমাণে খুব কম পাওয়া যায় সেই কারণে কিন্তু এটা, আর এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা খুবই কম পরিমাণে পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা দিয়ে সর্বোৎকৃষ্ট লৌহ উৎপাদন করা যায়। এই দুইটা কারণে কি হয়, এটা হচ্ছে খুবই মূল্যবান, আর সেকেন্ড হচ্ছে এটা শিল্পে খুবই গুরুত্বপূর্ণ। এবার পরবর্তী প্রশ্নটা হচ্ছে বক্সাইট থেকে মূলত কি উৎপন্ন হয়? হোয়াট ইজ মেইনলি প্রডিউসড ফ্রম বক্সাইট? তোমরা যদি, আমি খনিজ সম্পদের উপর অনেক ক্লাস করিয়েছি, তোমরা যদি যারা আমাদের অনলাইন কোর্সটা নিয়েছো ওইখানে করা আছে ক্লাসটা, যদি তোমরা ফলো করো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া খুবই ইজি। তো হোয়াট ইজ দ্য মেইনলি প্রডিউসড ফ্রম বক্সাইট? এটা কি আকরিক লৌহ, আয়রন ওর, নাকি অ্যালুমিনিয়াম, নাকি তামা কপার, নাকি কোনোটাই নয়? নান অফ দা অ্যাবাভ বা নান অফ দিস। এটা আমরা সবাই জানি বক্সাইট থেকে মূলত কি উৎপন্ন করা হয়? অ্যালুমিনিয়াম। এবার দেখবো বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। তাহলে বক্সাইটটা হচ্ছে কি? অ্যালুমিনিয়ামের প্রধান যে আকরিকটা। এতে অ্যালুমিনিয়াম অক্সাইড বা Al2O3 প্রচুর পরিমাণে থাকে। তাহলে একটা ইনফরমেশন কি, এতে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এই অক্সাইড থেকে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম উৎপন্ন করা হয়। তাহলে
এই অক্সাইডটা থেকে কি পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করা হয়? সেটা হচ্ছে কি ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে। তাই বক্সাইটকে অ্যালুমিনিয়ামের উৎস খনিজ বলা হয়। এজন্য বক্সাইটকে কি বলা হয়? অ্যালুমিনিয়ামের উৎস খনিজ বলা হয়। দেন আমরা পাচ্ছি এটি বিমান, গাড়ি ও নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়। তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি? বিমান প্রস্তুত করার সময় যে এয়ারপ্লেন গুলো তৈরি করা হয়, এগুলোর মধ্যে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয়। তারপর হচ্ছে গাড়ি তৈরিতে, আর শিল্পে বিভিন্ন ধরনের সেটা কলকারখানা হতে পারে, ইমারত হতে পারে, সেগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালুমিনিয়ামটাকে ব্যবহার করে থাকি। এরপর দেখো বক্সাইট কি ধরনের ধাতব খনিজ? হোয়াট টাইপ অফ মেটালিক মিনারেল ইজ বক্সাইট? অপশন গুলো কি কি আছে দেখে নি। অলৌহ বর্গীয় বা লৌহ বর্জিত মানে নন ফেরাস অর আয়রন ফ্রি, নাকি লৌহ বর্গীয় ফেরাস, নাকি রৌপ্য বর্জিত সিলভার ফ্রি, নাকি নান অফ দিস উপরে কোনটাই না। মানে বক্সাইটটা আছে সেটার মধ্যে কি রূপার পরিমাণ রৌপ্য বর্জিত মানে সিলভার ফ্রি, রূপার যে পরিমাণ নেই, নাকি ফেরাস লৌহবর্গীয় লোহার পরিমাণটা আছে, নাকি নন ফেরাস অলৌহবর্গীয় লোহা নেই, অর আয়রন ফ্রি লোহা টোটাল নেই। নন ফেরাস হচ্ছে অলৌহবর্গীয়, এটা লোহার কোনো কিছুই নেই। ঠিক আছে, এবার দেখো যে সঠিক উত্তরটা, তো বক্সাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে অলৌহবর্গীয় বা লৌহ বর্জিত, মানে নন ফেরাস বা আয়রন ফ্রি, এটার মধ্যে লোহার কোনো কিছুই নেই। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় যা লৌহমুক্ত ধাতু। বক্সাইট থেকে আমরা প্রধানত তৈরি করতে পারি অ্যালুমিনিয়াম, যা হচ্ছে লৌহমুক্ত ধাতু, এটার মধ্যে লোহার কোনো কিছুই থাকে না। এতে কোনো লৌহ উপাদান উল্লেখযোগ্যভাবে থাকে না। লোহার উপাদান কিন্তু কোনো উল্লেখযোগ্যভাবেই থাকে না। এরপর হচ্ছে তাই এটি অলৌহবর্গীয় নন ফেরাস বা ফেরাস ফ্রি খনিজ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। অলৌহবর্গীয় ধাতুগুলি হালকা, মরিচা ধরে না। তাহলে যেগুলি হচ্ছে আয়রন ফ্রি, আমরা জানি আয়রনের যে কোনো জিনিস বলো সেগুলোতে কিন্তু হালকা যদি একটু জলীয় বাষ্প পায় বা জলের সংস্পর্শে আসে সেখানে কিন্তু মরিচা ধরে। আর অলৌহবর্গীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মরিচা ধরে না। তো এখানে কি পেলাম? অলৌহবর্গীয় ধাতুগুলো এক হচ্ছে হালকা, লৌহ হলে কিন্তু এটা ভারী হয়ে যায়, আর অ্যালুমিনিয়াম তোমরা সবাই জানো খুবই হালকা হয়ে থাকে, আর এটাতে কিন্তু মরিচা ধরে না। এর হচ্ছে বক্সাইট তাই শিল্পে হালকা ধাতু উৎপাদনের মূল উৎস। যে সমস্ত ধাতুগুলি খুবই হালকা হয়, আর যে যে ধরনের হালকা ধাতুগুলো আমরা বিভিন্ন শিল্পে, যেমন গাড়ি তৈরিতে, গাড়ির পুরোপুরিটা তো আর অ্যালুমিনিয়ামে তৈরি নয়, তারপরেও যে সমস্ত ফ্রেম গুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে, তারপর বিমানের ম্যাক্সিমাম পার্টটা থাকে অ্যালুমিনিয়াম, যেটা দিয়ে হালকা একটা যে ফ্রেম স্ট্রাকচার বানানো যায়, সেই সমস্ত ক্ষেত্রে মূলত আমরা কি ব্যবহার করব? এই যে অ্যালুমিনিয়ামটা আমরা তৈরি করতে হবে সেটার জন্য আমরা কি ব্যবহার করব? বক্সাইটটাকে ব্যবহার করব। পরবর্তী কোশ্চেন দেখে নেব, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? হোয়াট ইজ দা ওর অফ অ্যালুমিনিয়াম কল্ড? তাহলে আকরিক লোহা, আয়রন ওর, এটা তোমরা সবাই জানো, কিছু হবে না। বক্সাইট নাকি কপার নাকি কোনোটাই নয়, তো এটা আমরা খুবই সহজ সবাই বলতে পারবো। এটা কি হবে? অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি হবে? সেটা হচ্ছে বক্সাইট। এবার দেখো এটা আবার বক্সাইট কেন হবে? অ্যালুমিনিয়াম প্রধান আকরিক হলো কি? বক্সাইট। এটা আমরা এর আগের কোশ্চেনটাতে আলোচনা করেছি। এতে অ্যালুমিনিয়ামের দেখো এখানে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। এতে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 ও জলীয় উপাদান
প্রচুর পরিমাণে থাকে। তাহলে এটার মধ্যে কি থাকে? AlO3। তো এটার মধ্যে অ্যালুমিনিয়াম এবং জলীয় উপাদান কিন্তু প্রচুর পরিমাণে থাকছে। এরপর হচ্ছে বক্সাইট থেকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াতে অ্যালুমিনিয়াম আহরণ করা হয় থাকে। তাহলে কোন প্রক্রিয়াতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামটা আহরণ করা হয়? সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া। এটি লোহা বর্জিত নন ফেরাস খনিজ। এর আগের কোশ্চেনে আমরা পেয়েছি কি এটা আয়রন ফ্রি বা যেটাকে বলে নন ফেরাস খনিজ। তাই বক্সাইটকে অ্যালুমিনিয়ামের মূল আকরিক বলা হয়। এজন্যই আমরা বক্সাইটকে অ্যালুমিনিয়াম মূল আকরিক বলে থাকি। আচ্ছা, এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সিলেবাস ওয়াইজ যে মক টেস্ট গুলো তৈরি করা হয়েছে সেগুলি তোমরা যদি শুধু অ্যাপের মাধ্যমেই তোমরা যদি শুধু মক টেস্টটাকে পারচেজ করতে চাও, সেটা হচ্ছে অনলি 499। এটা কিন্তু এখন অফার চলছে, এটা কিন্তু আর 999 নেই, এটা অফারে চলছে 499। এখানে শিডিউল যে মক টেস্ট গুলো না হয় সেগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা যারা রেকর্ডেড ক্লাসও নিতে চাও, তারপর পিডিএফ যে নোটস গুলো আছে সেগুলো নিতে চাও, আর এটার মধ্যেও কিন্তু মক টেস্টটা ইনক্লুডেড থাকছে। এই সবগুলো মিলিয়ে যদি তোমরা নিতে চাও তাহলে সেটার প্রাইস পড়বে 1999। এই প্রাইসের মধ্যে কিন্তু তোমরা তিনটা জিনিস পেয়ে যাচ্ছ। রেকর্ডেড ক্লাসগুলি যা করানো হয়েছে প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, তারপর পিডিএফ যে নোটস গুলো রয়েছে সেগুলো পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। এরপর হচ্ছে মক টেস্ট। এখানে যে 499 দিয়ে তোমরা যে মক টেস্টটা পেয়ে যাচ্ছ সেটা কিন্তু আবার 1999 টাকায় কিন্তু তিনটা জিনিসই একসাথে তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমাদের যাদের যাদের নোটস নিতে আগ্রহ এবং যারা যারা তোমরা এটা নিতে চাও অবশ্যই আমাদের কোচিং সেন্টারে এসে যোগাযোগ করে যাও। আর ডিটেইলস যারা জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমরা ডিটেইলসটাও জেনে নিতে পারো। আর এখানে দেখো আমাদের এসটিজিটির মধ্যে সোশ্যাল সায়েন্স আর বায়ো সায়েন্সের নোটসটা অ্যাভেলেবেল আছে। তার মধ্যে সোশ্যাল সায়েন্সের যে নোটসটা আছে সেটা তোমরা বাংলা ভার্সনেও পেয়ে যাবে, আর হচ্ছে ইংলিশ ভার্সনেও তোমরা পেয়ে যাচ্ছ, দুইটাই ভার্সন। আর বায়ো সায়েন্সের মধ্যে তো তোমরা কিন্তু শুধুমাত্র বেঙ্গলি ভার্সন যেটা আছে সেটাই পাচ্ছ, বায়ো সায়েন্সের ইংলিশ ভার্সনটা হবে না। আর এসটিপিজিটির মধ্যে কিন্তু আমাদের কাছে এখন ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সের নোটস অ্যাভেলেবেল আছে। তোমরা যারা যারাই নিতে ইচ্ছুক তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসো। আর এটার মধ্যে কিন্তু একটা অফারও চলছে, তো ডিটেলস এর জন্য তোমরা আসো আমাদের কোচিং সেন্টারে এসে যোগাযোগ করে নাও। এবার দেখো সাধারণত বক্সাইটে কত শতাংশ অ্যালুমিনিয়াম থাকে। আমরা তো জানতে পারলাম যে বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম তৈরি করতে পারি, কিন্তু বক্সাইটের মধ্যে অ্যালুমিনিয়ামের পরিমাণটা কতটুকু থাকে? হাউ মাচ পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম ইজ ফাউন্ড ইন অর্ডিনারি বক্সাইট? কতটুকু থাকে? 25 থেকে 32% শতাংশ, মানে 25 to 32%, নাকি 34 থেকে 42%, 34 to 42%, নাকি 45 থেকে 60%, 45 to 60%, নাকি কোনটাই নয়, none of this? কোনটা হবে? তো এটা প্রধানত উত্তরটা হচ্ছে অর্ডিনারি বক্সাইটে আমরা 25 to 32% পর্যন্ত আমরা অ্যালুমিনিয়াম পেয়ে থাকি। সাধারণ বক্সাইটে অ্যালুমিনিয়াম পরিমাণ তুলনামূলকভাবে কিন্তু কম থাকে। এতে প্রায় কতটুকু থাকে? 25 থেকে 32% অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে যেটা হচ্ছে Al2O3 থাকে। অবশিষ্ট অংশে সিলিকা, লোহা অক্সাইড ও জলীয় উপাদান মিশ্রিত থাকে। তাহলে এখানে অবশিষ্ট যে অংশটা আছে সেটার মধ্যে আর কি কি রয়েছে? সেটার মধ্যে কিন্তু সিলিকা, লোহা অক্সাইড ও জলীয় বাষ্প বা জলীয় উপাদান মিশ্রিত থাকে। আর আমরা যদি বলি বিশুদ্ধ বক্সাইটে কিন্তু অ্যালুমিনিয়াম পরিমাণটা থাকে অনেক বেশি। যেখানে আমরা সাধারণ বক্সাইটে অ্যালুমিনিয়াম পাচ্ছি 25 থেকে 32%, সেখানে বিশুদ্ধ
বক্সাইটের পরিমাণটা যতটুকু বিশুদ্ধ হবে তার মধ্যে কিন্তু অ্যালুমিনিয়ামের পরিমাণটা থাকে ততটা বেশি। তাই সাধারণত বক্সাইটে গড়ে 25 থেকে 32% অ্যালুমিনিয়াম থাকে। এবার দেখো উচ্চ শ্রেণীর বক্সাইটে তাহলে কত শতাংশ অ্যালুমিনিয়াম থাকে? সাধারণ শ্রেণীর বক্সাইট তো আমরা বললাম যে 25 থেকে 32% থাকে। তাহলে what percentage of aluminium is found in high grade bauxite? হাই গ্রেড বক্সাইটে কতটুকু থাকবে? 25 থেকে 32%, যেটা অবভিয়াসলি হবে না। তারপর হচ্ছে 34 to 42%, মানে 34 থেকে 32%, নাকি 45 থেকে 60%, যেটা হচ্ছে 45 to 60%, নাকি 55 থেকে 65%, মানে 55 to 65%, কতটুকু থাকবে? এটা উত্তর হবে 55 to 65%, মানে 55 থেকে 65% পর্যন্ত কিন্তু অ্যালুমিনিয়ামের পরিমাণটা থাকবে, যেগুলো হবে হাই গ্রেডের বক্সাইট। এবার দেখো উচ্চ শ্রেণীর বক্সাইটে অ্যালুমিনিয়ামের পরিমাণ খুব বেশি থাকে, এটা সবাই জানলাম। এতে প্রায় কতটুকু অ্যালুমিনিয়াম থাকে? 55 থেকে 65% Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। অমিশ্রণ বা অপ্রয়োজনীয় খনিজ তুলনামূলকভাবে কম থাকে। এটার মধ্যে কিন্তু অমিশ্রিত বা অন্যান্য যে অপ্রয়োজনীয় খনিজগুলো সেগুলো কিন্তু তুলনামূলকভাবে খুবই কম পরিমাণে থাকে। এই বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম উৎপাদন বেশি লাভজনক। আমরা যদি হাই গ্রেড বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি করি, যেহেতু আমরা এই হাই গ্রেড বক্সাইট থেকে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়ামটা পাচ্ছি, সেই জন্য এটা কিন্তু আমরা আমাদের অ্যালুমিনিয়াম উৎপাদনে বেশি লাভজনক হয়ে থাকে। তাই এটিকে উচ্চমানের বক্সাইট বলা হয়, এই জন্যই এটাকে উচ্চমানের বা হাই গ্রেড বক্সাইট বলা হয়ে থাকে। এবার হচ্ছে খনিজ কথাটির অর্থ কি? What is the meaning of the word mineral? এটা কি মৃত্তিকা গর্ভ দ্রব্য, মানে সাবস্টেন্স ফাউন্ড ইন দ্য আর্থস ক্রাস্ট, নাকি সমুদ্র গর্ভস্থ দ্রব্য সাবস্টেন্স ফাউন্ড ফ্রম দ্য সি, সমুদ্র গর্ভ থেকে, সমুদ্রের নিচের থেকে যে উপাদানগুলি পেলাম এগুলি, নাকি মূল্যবান দ্রব্য ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল, নাকি হচ্ছে কোনোটাই নয়, নান অফ দিস? তাহলে কোনটা হবে? আমরা সবাই জানি খনিজ কথাটির অর্থ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে বলা হয় খনিজ। তাহলে উত্তরটা হবে মৃত্তিকা গর্ভস্থ দ্রব্য বা সাবস্টেন্স ফাউন্ড ইন দ্য আর্থ ক্রাস্ট। এবার দেখো খনিজ হলো প্রাকৃতিকভাবে গঠিত কঠিন বা তরল পদার্থ। খনিজ হলো কি প্রাকৃতিকভাবে যে গঠিত কঠিন বা তরল পদার্থগুলি, এগুলো পৃথিবীর ভূপৃষ্ঠ বা মৃত্তিকা গর্ভে পাওয়া যায়। তাহলে এগুলো কোথায় পেয়ে থাকে আমরা? ভূপৃষ্ঠ বা মৃত্তিকা গর্ভে। তো খনিজ পদার্থগুলো অজৈব উৎস থেকে উৎপন্ন হয়। এই খনিজ পদার্থ যেগুলো আছে সেগুলো কিন্তু অজৈব, যেগুলোর মধ্যে জীবন নেই, অজৈব উৎস থেকে কিন্তু তৈরি হবে। এগুলো থেকে ধাতু ও জ্বালানি আহরণ করা হয়। তাহলে এগুলো থেকে আমরা কি কি পেয়ে থাকি? ধাতব, যে ধাতু পদার্থগুলো রয়েছে ধাতু, সেগুলো আহরণ করতে পারি। আর হচ্ছে জ্বালানি, বিভিন্ন ধরনের জ্বালানি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। দেন হচ্ছে তাই খনিজ মানে মৃত্তিকা গর্ভস্থ প্রাকৃতিক পদার্থ। তাহলে খনিজ মানে কি? মৃত্তিকা গর্ভস্থ প্রাকৃতিক পদার্থ। দেখো এখানে খনিজ কোনটা হবে সেটার থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে গেলাম। যেমন খনিজ কি? খনিজ হচ্ছে প্রাকৃতিকভাবে গঠিত কঠিন বা তরল পদার্থ। এরপরে খনিজ কোথায় পাওয়া যায়? পৃথিবীর মৃত্তিকা গর্ভে আমরা খনিজ পেয়ে থাকি। এরপর হচ্ছে খনিজ পদার্থগুলো সাধারণত অজৈব উৎস থেকে তৈরি হয়।
এরপরে পেলাম খনিজ পদার্থ থেকে ধাতু আর জ্বালানি আহরণ করা যায়। তাই খনিজ মানে মৃত্তিকা গর্ভস্থ প্রাকৃতিক পদার্থ। একটা কোশ্চেন থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি। এরপরে হচ্ছে কোশ্চেন, নিচের কোনটি লৌহ বর্গীয় ধাতব খনিজ, মানে হুইচ অফ দা ফলোইং ইজ এ ফেরাস মেটালিক মিনারেল, কোনটার মধ্যে লৌহবর্গীয়, কোনটা হচ্ছে লৌহবর্গীয় ধাতব খনিজ। প্রথমত আমরা পাচ্ছি লৌহ আকরিক, আয়রন ওর, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, বক্সাইট। বক্সাইট আমরা সবাই জানি, এটা থেকে কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা সব থেকে বেশি পাওয়া যায়। আর হচ্ছে উপরের সবগুলি, অল অফ দা এবাব। এবার আমরা এই দুইটা বাদ দিলাম, তাহলে কোনটা হবে? বাকি রইল লোহা আকরিক, আয়রন ওর আর হচ্ছে ম্যাঙ্গানিজ। এই দুইটাই কিন্তু আমাদের হাতে অপশন রয়েছে। সরি, এখানে এটা হচ্ছে উপরের সবগুলি, অল অফ দা এবাব। তাহলে এটা উত্তর হচ্ছে অল অফ দা এবাব। বক্সাইট, যে সাধারণ বক্সাইটটা রয়েছে, যেটা অর্ডিনারি বক্সাইট, সেখানে কিন্তু 25 to 32% কিন্তু অ্যালুমিনিয়াম রয়েছে, আর বাকিগুলো কিন্তু অন্য ধাতব পদার্থ রয়েছে। তো লৌহ আকরিক এটাও হবে, ম্যাঙ্গানিজ এটাও হবে, বক্সাইট এটা হবে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে উপরের সবগুলি, অল অফ দা এবাব। লৌহ আকরিক বা আয়রন ওর, এতে লোহা প্রধান উপাদান। হেমাটাইট, ম্যাগনেটাইট হলো প্রধান লৌহ আকরিক। আমরা সবাই জানি হেমাটাইট আর ম্যাগনেটাইট, এটি থেকে বিশুদ্ধ লোহা উৎপন্ন করা হয়। ম্যাগনেটাইটের মধ্যে আমরা সবাই জানি কি, ম্যাগনেটাইটের মধ্যে 70% লোহা রয়েছে, আর এটা থেকে সবচেয়ে উৎকৃষ্ট মানের লোহাটা তৈরি হয়। দেন ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে লোহা সংকর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে ম্যাঙ্গানিজ দিয়ে কি তৈরি করা হয়? লৌহ সংকর ধাতু ইস্পাতকে শক্ত ও টেকসই করে তোলে। আর ম্যাঙ্গানিজ দিয়ে যদি আমরা কোনো ইস্পাত তৈরি করি, সেটা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে আর টেকসই, এটা অনেক দীর্ঘস্থায়ী। এরপর হচ্ছে বক্সাইট। যদিও এতে অ্যালুমিনিয়াম থাকে, তবে কখনো কখনো লৌহ অক্সাইডও মিশ্রিত থাকে। যেটাকে আমি বলেছিলাম যে যেটা সবচেয়ে ভালো যে বক্সাইট, সেটার মধ্যে তো 55% থেকে 65% পর্যন্ত অ্যালুমিনিয়াম রয়েছে, কিন্তু যেটা অর্ডিনারি 65% হলেও বাকিটা তো বাকি রয়েছে না, এগুলোর মধ্যেও থাকতে পারে লোহার পরিমাণটা। আর হচ্ছে যেগুলো অর্ডিনারি যে বক্সাইটটা রয়েছে, সেটার মধ্যে অনলি 25 to 32% শুধুমাত্র অ্যালুমিনিয়ামটা থাকে, আর বাকি অংশে কিন্তু অন্যান্য খনিজ যেগুলো আছে, অন্যান্য ধাতব যে পদার্থগুলো আছে, সেগুলো মিশ্রিত থাকে। তাহলে এখানে এটাই বলছে যে যদিও বক্সাইটটা কি, এর মধ্যে অ্যালুমিনিয়ামটা থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায় যে লৌহ অক্সাইডও মিশ্রিত থাকে, যা একে আংশিকভাবে লৌহবর্গীয় ধাতুর শ্রেণীতে ফেলে। আর এটা উপরের এই তিনটি খনিজ কোনো না কোনো ভাবে লৌহ বা তার সংকর ধাতুর সঙ্গে যুক্ত, তাই এখানে উত্তরটা হবে উপরের সবগুলি। এরপরে হচ্ছে নিচের কোনটি ধাতব খনিজ, which of the following is a metallic mineral, লৌহ আকরিক, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, বক্সাইট, উপরের সবগুলি, অল অফ দা অ্যাবাভ। তাহলে কোশ্চেনটা করলো কোনটি ধাতব খনিজ। আয়রন ওর, আয়রন আমরা সবাই জানি, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, বক্সাইট। তাহলে এটা উত্তরটা কি হবে? সবগুলি, কারণ যে ধাতু, অ্যালুমিনিয়ামটাও ধাতু, তো যে ম্যাঙ্গানিজ এটা দিয়ে সংকর ধাতু তৈরি করা হয়। তারপর যে লৌহ আকরিক, আয়রন ওর, অবভিয়াসলি এটা দিয়ে তো লৌহ তৈরি করা হয়, লৌহ একটা ধাতু। তো এখানে উত্তরটা কি হবে? উপরের সবগুলি। এক নম্বর দেখো, লৌহ আকরিক বা আয়রন, এটি একটি প্রধান ধাতব খনিজ যার থেকে লৌহ আহরণ করা হয়, ইস্পাত শিল্পের মূল কাঁচামাল। তাহলে এই যে লৌহ আকরিকটা, আয়রন ওর, এটা হচ্ছে ইস্পাত তৈরি করার জন্য ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল। কি কারণে? এটা থেকে লৌহ আহরণ করা হয়, লোহাটাকে নেওয়া হয়, তো এখানে এটাকে মূল কাঁচামাল হিসেবে ধরা হয়। 2 নম্বরে আমরা পাচ্ছি ম্যাঙ্গানিজ। এটি এক ধরনের ধাতব খনিজ
যা ইস্পাতকে শক্ত ও মরিচা প্রতিরোধী করতে ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজটা আমরা পেয়েছিলাম সংকর ধাতু তৈরি করা হয়। তো এখানে আরেকটা কি পেলাম, এখানে ধাতব খনিজ, ম্যাঙ্গানিজটা হচ্ছে একটা ধাতব খনিজ যেটা ইস্পাতকে শক্ত ও মরিচা প্রতিরোধী করতে কিন্তু ব্যবহার করা হয়। 3 নম্বরে পাচ্ছি বক্সাইট। তা আমরা জানি বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, এর মধ্যে বক্সাইট থাকে, কিন্তু এটার মধ্যে কিন্তু আবার কখনো কখনো লৌহ কিন্তু দেখা যায়। এটাই অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। একে অলৌহবর্গীয় ধাতব খনিজ বলা হয়, বাট এটার মধ্যে কখনো কখনো কিন্তু লোহার পরিমাণটা থাকে, তখন কিন্তু এটাকে আমরা লৌহবর্গীয় বলতে পারি। এরপর হচ্ছে উপরের 3টি খনিজ থেকে বিভিন্ন ধাতু আহরণ করা যায়, যেমন লোহা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম। তাই এগুলি সকলে কিন্তু ধাতব খনিজ, ফলে উত্তর উপরের সবগুলি হবে। তোমরা হয়তোবা কনফিউজ হতে পারে যে বক্সাইটটা অলৌহবর্গীয় ধাতব খনিজ কেন বলা হয়েছে। এখান থেকে অ্যালুমিনিয়াম তৈরি করা হোক, অ্যালুমিনিয়ামটা কিন্তু ধাতু, তো বা লৌহ তৈরি করা হোক সেটাও ধাতু, কিন্তু এখানে অলৌহবর্গীয় কেন বলা হয়েছে, কারণ ম্যাক্সিমাম একে জানি যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাক্সিমাম টাইম এটা থেকে অ্যালুমিনিয়াম কিন্তু আহরণ করা হয়, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে এটার মধ্যে কিন্তু লোহার পরিমাণটাও রয়েছে, তখন সেটাকে আমরা সেটা থেকে লৌহ আহরণ করে থাকি, সেজন্য এটাকে আবার অলৌহ, যেহেতু সবসময় পাওয়া যায় না সেজন্য এটাকে বলা হচ্ছে অলৌহবর্গীয় বাট ধাতব খনিজ, কারণ এটা থেকে অ্যালুমিনিয়াম বা লৌহ দুটোটাই কিন্তু ধাতু, এই জন্য। নেক্সট কোশ্চেন, কোনটি অলৌহবর্গীয় ধাতব খনিজ? হুইচ ওয়ান ইজ এ নন ফেরাস মেটালিক মিনারেল? তামা, সীসা, লিড, দস্তা, জিঙ্ক, নাকি উপরের সবগুলো? অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেনটা করেছে অলৌহবর্গীয়, যেটার মধ্যে লোহা নেই, নন ফেরাস মেটালিক, তামা, সীসা, দস্তা, উপরের সবগুলি, কোনটা হবে? দেখো আমরা জানি তামাটা পিওর কপার, এরপরে জিঙ্কটা জিঙ্ক, তারপর হচ্ছে দস্তা, এগুলো কিন্তু কোনটার মধ্যে লোহা নেই, এজন্য এটা হচ্ছে অলৌহবর্গীয়, নন ফেরাস, এজন্য উত্তরটা হবে উপরের সবগুলি। নিশ্চিতভাবে এখানে এবার দেখো তামা, কপার, এটি এক ধরনের অলৌহবর্গীয় ধাতব খনিজ যার মধ্যে লোহা নেই, এটি বিদ্যুৎ ও তাপের ভালো পরিবাহক। তামা আমরা বাড়ি ঘরে দেখবে বা যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সবখানে দেখতে পাবে তামার কপার ও তামার তার যেগুলো আছে সেগুলিকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, যেমন ফ্রিজ, ইলেকট্রিক যে ইন্ডাকশন কুকটপ রয়েছে এগুলো ইউজ করার জন্য কিন্তু তামার তৈরি বা কপার ওয়্যার বেশি ব্যবহার করা হয়। কেন? কারণ এগুলো হচ্ছে বিদ্যুৎ ও তাপের ভালো পরিবাহক, আর এটা কিন্তু একটা অলৌহবর্গীয় ধাতব খনিজ যার মধ্যে কিনে লোহা নেই। দেন আমরা পাচ্ছি সীসা, লিড, যেটা হচ্ছে ভারী ও নমনীয় অলৌহবর্গীয় ধাতু। সীসাটা কিন্তু খুবই ভারী হয় এবং অলৌহবর্গীয়, এটার মধ্যে লোহা নেই। এটি ব্যাটারি, কেবল মানে তার ও রেডিয়েশন প্রতিরোধে ব্যবহার করা হয়। তো সীসাটাকে আমরা কোথায় ব্যবহার করি? ব্যাটারির মধ্যে, তারপর হচ্ছে আর কিসের মধ্যে ব্যবহার করে থাকি? কেবল তার তৈরিতে, আর হচ্ছে রেডিয়েশন প্রতিরোধ, রেডিয়েশনটাকে আটকানোর জন্য ব্যবহার করে থাকি। দেন আমরা পাচ্ছি দস্তা বা জিঙ্ক, এটি লৌহ মরিচা থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। তাহলে গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে এটাতে কি হয়, জিঙ্কটাকে কি হয়, লোহার তৈরি কোনো পদার্থ, যেমন কোনো রড হতে পারে, ইউটেন্সিল হতে পারে, চামচ হতে পারে, এই লোহার তৈরি জিনিসটার উপর যদি গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তখন কি হয়ে যায়, সেটার উপর আর মরিচা পড়ে না। এটাও কিন্তু একটা অলৌহবর্গীয়, এটার মধ্যে কিন্তু লোহার পরিমাণ থাকে না। উপরের 3টি ধাতু যেখানে বলা হচ্ছে তামা, সীসা, দস্তা, সবই লৌহ মুক্ত বা লোহা নেই এবং ধাতু উৎপাদনে ব্যবহার করা হয়। এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ধাতু তৈরি করা হয়, যেমন ধাতুর তৈরি বিভিন্ন ধরনের জিনিস, কপারের যে বিভিন্ন ধরনের ইউটেন্সিল, কপারের তার, তারপর হচ্ছে সীসা দিয়ে
ব্যাটারি রেডিয়েশন প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কপার তো বিদ্যুৎ এবং তাপের ভালো পরিবাহকের জন্য বৈদ্যুতিক কেবল তৈরি করতে ব্যবহার করা হয়। তো সো এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু অলৌহবর্গীয় ধাতু, আর হচ্ছে এগুলো কিন্তু ধাতব খনিজ। ফলে উত্তরটা হচ্ছে উপরের সবগুলোই কারেক্ট হবে। এবার দেখো কোনটি অধাতব খনিজ? হুইচ ওয়ান ইজ এ নন মেটালিক মিনারেল? নিচে যে তিনটি, যেটা হচ্ছে চুনাপাথর, লবণ, মাইকা, এই তিনটি খনিজ কথা বলা হয়েছে, এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু মেটালিক না। যেমন চুনাপাথর, চুনাপাথরটা লাইমস্টোন যেটা বলা হয়, চুনাপাথরটার মধ্যে কিন্তু লোহা নেই। তারপর হচ্ছে সল্ট, লবণ, লবণের মধ্যেও কিন্তু এটা কিন্তু ধাতু কিছু নেই, লোহা তামা সীসা এমন কিছুই নেই। তারপর হচ্ছে মাইকা, এটার মধ্যেও কিন্তু লোহা তামা দস্তা সীসা এমন কোনো কিছুই নেই। এই জন্য উত্তরটা হবে কি উপরের সবগুলি, যেটা হচ্ছে এই চুনাপাথর, লবণ, মাইকা, এগুলো সবগুলো কি, এগুলো কিন্তু অধাতব খনিজ। এগুলো খনিজ কিন্তু অধাতব। এগুলোর মধ্যে কোনো ধরনের ধাতু, একটা ধাতু হতে গেলে যে জিনিসটা, যে কোয়ালিটি গুলো প্রয়োজন, সেগুলো একটার মধ্যে নেই। এবার দেখো চুনাপাথর বা লাইমস্টোন, চুনাপাথর বা লাইমস্টোন এটি একটি অধাতব খনিজ, মূলত ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ। তাহলে চুনাপাথরটা কি, মূলত কিন্তু ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ। সিমেন্ট ও নির্মাণ কাজে আমরা চুনাপাথরটাকে ব্যবহার করে থাকি। এবার হচ্ছে সল্ট, লবণ, এটি সিওয়াইড NaCl আকারে পাওয়া যায়, অলৌহবর্গীয় এবং অধাতব খনিজ। এই লবণটাও কিন্তু একটা অধাতব খনিজ। খাদ্য ও শিল্পে ব্যবহার করা হয়। লবণটা তো আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকদিন খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আর হচ্ছে কি, কোথায় ব্যবহার করে থাকি, শিল্পে ব্যবহার করে থাকি। এবার হচ্ছে মাইকা, এটি পাতলা শীট আকৃতির এবং অধাতব খনিজ। মাইকাটা হচ্ছে একটা শীটের মতো পাওয়া যায়, আর হচ্ছে খুবই পাতলা হয়ে থাকে, আর এটা কি অধাতব খনিজ। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স যন্ত্রে ব্যবহার করা হয়। তাহলে কি মাইকাকে আমরা বৈদ্যুতিক মানে ইলেকট্রনিক্স যন্ত্রে ব্যবহার করে থাকি। উপরে তিনটা চুনাপাথর, লবণ, মাইকা সবগুলো সবই ধাতব নয় এবং বিভিন্ন শিল্পে গুরুত্বপূর্ণ। তাই উত্তর হবে কি উপরের সবগুলি। এবার দেখো কোন খনিজ থেকে সিমেন্ট তৈরি হয়? হুইচ মিনারেল ইজ ইউজড টু মেক সিমেন্ট? কোনটা থেকে সিমেন্ট তৈরি করা হয়? চুনাপাথর, নাকি কয়লা, নাকি বক্সাইট, নাকি ম্যাঙ্গানিজ? আশা করি সবাই বুঝতে পেরেছো উত্তরটা কি হবে, কারণ এর আগে যে কোশ্চেনটা আলোচনা করেছি সেটার মধ্যেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম। তোমরা সবাই দেখতে পেয়েছো লাইমস্টোন, চুনাপাথর, এটা দিয়ে সিমেন্ট তৈরি করা হয়। এবার দেখো চুনাপাথর বা লাইমস্টোন হলো সিমেন্ট তৈরির প্রধান খনিজ, যেটা আমরা আগের কোশ্চেনটাতে আলোচনা করেছিলাম। এতে কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 বেশি পরিমাণে থাকে। এটাও আমরা আগের কোশ্চেনটাতে বলেছিলাম, এটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। দেন সিমেন্ট শিল্পে চুনাপাথরকে জ্বালানির সঙ্গে পিষে তাপ দিয়ে ক্লিংকার তৈরি করা হয়। তাহলে সিমেন্ট শিল্পে কি করা হয়, যে চুনা পাথরটা আছে সেই চুনা পাথরটাকে জ্বালানির সঙ্গে পিষে দেওয়া হয়, পিষে এবার তাপ দিয়ে হিট দিয়ে ক্লিংকার তৈরি করা হয়। এরপর এই ক্লিংকারকে পিষে সিমেন্ট উৎপন্ন করা হয়। তাহলে প্রথমে চুনা পাথরগুলোকে কি করা হয়, ফ্যাক্টরির মধ্যে জ্বালানির সাথে এটাকে পিষা হয়। পিষা হওয়ার পর এটা থেকে কি তৈরি করে, ক্লিংকার। এই ক্লিংকারকে পরবর্তী সময় আবার পিষার পরে এটার থেকে সিমেন্ট উৎপন্ন করা হয়। তাই চুনাপাথর সিমেন্টের মূল কাঁচামাল। এবার হচ্ছে কোনটি জ্বালানি খনিজ নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফুয়েল মিনারেল? কয়লা, কয়লা আমরা জ্বালানির কাজে ব্যবহার করি। পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামও জ্বালানির কাজে ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাস,
ন্যাচারাল গ্যাস যেটা আমরা জ্বালানির কাজে ব্যবহার করি, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজটা কি আমরা জ্বালানির কাজে ব্যবহার করে থাকি? তোমরা উপরের তিনটার কথাই কিন্তু তোমরা জানো। কয়লাকেও আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করি। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম জাত যে সমস্ত জিনিসগুলো এগুলো ম্যাক্সিমাম কিন্তু আমরা যানবাহনে ব্যবহার করে থাকি। প্রাকৃতিক গ্যাস, সেটা কিন্তু প্রাকৃতিক গ্যাসগুলোকে আমরা কি করি, এটাকেও আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে কোনটি কোনটি জ্বালানি খনিজ নয়? সেটা হবে কি, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজটা কিন্তু জ্বালানির খনিজ নয়, ম্যাঙ্গানিজকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি না। কয়লা, কয়লা এটি একটি প্রধান জ্বালানি খনিজ, তাপ ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা। তাহলে কয়লাকে কিন্তু তাপ আর বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা ব্যবহার করে থাকি। দেন আমরা কি পাচ্ছি, পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামটা দেখো তরল জ্বালানি খনিজ, বিভিন্ন ইন্ধন, পেট্রোল, রাসায়নিক ও শিল্পে পেট্রোলিয়ামকে আমরা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, যেটা হচ্ছে গ্যাসীয় জ্বালানি খনিজ, বিদ্যুৎ উৎপাদন ও রান্নার জন্য কিন্তু আমরা ন্যাচারাল গ্যাসটাকে ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ, এটি একটি ধাতব খনিজ, ইস্পাত ও ধাতু শিল্পে ব্যবহার করা হয়, জ্বালানির জন্য নয়। তাহলে ম্যাঙ্গানিজটা আমরা জেনেছিলাম কি, এটা হচ্ছে একটা ধাতব খনিজ যেটাকে ইস্পাত শিল্পে ও ধাতু শিল্পে ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজকে কিন্তু আমরা আবার জ্বালানি হিসেবে ব্যবহার করি না। প্রথম তিনটি খনিজ জ্বালানি, কিন্তু ম্যাঙ্গানিজ জ্বালানি খনিজ নয়। তাই উত্তর হবে কি, ম্যাঙ্গানিজ। আর বাকি উপরে যে তিনটা আছে সেগুলো কিন্তু জ্বালানি খনিজ, আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে কয়লা কি ধরনের খনিজ? কোল ইজ হোয়াট টাইপ অফ মিনারেল? তো কয়লাটা হচ্ছে কি জ্বালানি খনিজ, ফুয়েল মিনারেল, নাকি ধাতব খনিজ, মেটালিক মিনারেল, নাকি অধাতব খনিজ, নন মেটালিক মিনারেল, নাকি কোনোটাই নেই, নান অফ দ্য অ্যাবভ? আমরা সবাই একদম কমন যদি জিনিসটা বের করি, কয়লাটাকে আমরা কি কিসের জন্য ব্যবহার করে থাকি? তাপ ও জ্বালানির জন্য ব্যবহার করে থাকি। তো যেহেতু জ্বালানির জন্য ব্যবহার করে থাকি, তাহলে উত্তরটা হবে কি, জ্বালানি খনিজ, ফুয়েল মিনারেল। কয়লা হলো একটি প্রাকৃতিক খনিজ, এটি মূলত জ্বালানি উৎপাদনের জন্য ব্যবহার হয়, যেমন বিদ্যুৎ ও তাপের উৎস। বিদ্যুৎ কারখানাগুলিতেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়। আগেকার দিনে যে সমস্ত রেলগাড়িগুলো ছিল সেগুলোতেও কিন্তু কয়লা দিয়ে চালানো হতো। বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন ধরো যেমন যে ইট ভাটা বা ইটের কারখানাগুলি রয়েছে, সেগুলিতেও কিন্তু কয়লাকে ব্যবহার করা হয়। এতে প্রধানত কার্বন থাকে, কয়লাতে প্রধানত কার্বন থাকছে, যা জ্বালিয়ে শক্তি উৎপন্ন করে। এটি ধাতব নয়, কয়লা কিন্তু ধাতব নয় এবং অলৌহ বর্গীয় না, এটা কিন্তু আবার অলৌহ বর্গীয় নয়। তাই কয়লাকে জ্বালানি খনিজ, যেটা হচ্ছে ফুয়েল মিনারেল বলা হয়। এরপর হচ্ছে কয়লার প্রধান উপাদান কি? হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ কোল? কার্বন, এটার উত্তর সবাই দিতে পারবে, নাকি হাইড্রোজেন, নাকি অক্সিজেন, নাকি সালফার, কোনটা হবে? কয়লা প্রধান উপাদান কি? তো আমরা সবাই জানি, এর আগের যে কোশ্চেনটা ছিল সেখানে আমরা আলোচনা করি কয়লার প্রধান উপাদানটা হচ্ছে কি, কার্বন। এই কার্বনটা কিন্তু জ্বালিয়ে তো কি হয়, এখানে যে শক্তিটা, তাপ শক্তিটা এখান থেকে আসছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তরটা হবে কার্বন। এবার দেখো, কয়লার প্রধান উপাদানই হলো কার্বন, যেটা আমরা এর আগের কোশ্চেনে আলোচনা করেছিলাম। তো কার্বন কয়লাকে জ্বালিয়ে কি করা হয়, শক্তি উৎপন্ন করার ক্ষমতা দেয়। কয়লায় হাইড্রোজেন, অক্সিজেন ও সালফার থাকে, তবে কিন্তু কম পরিমাণে। কয়লার মধ্যে কিন্তু হাইড্রোজেন, অক্সিজেন ও সালফার আমরা পাই, কিন্তু কার্বন যেটুকু পরিমাণে থাকে সেটুকু পরিমাণে কিন্তু থাকে না। কার্বন বেশি থাকায় কয়লা কার্যকর জ্বালানি খনিজ। তাহলে যেহেতু কয়লার মধ্যে কার্বনটাই বেশি থাকে, সেই কারণে কিন্তু এটা একটা কার্যকরী জ্বালানি।
এরপর হচ্ছে তাই কয়লার মূল উপাদান হিসেবে কার্বনকে ধরা হয়। তাহলে কয়লার মূল উপাদান হিসেবে কোনটাকে আমরা বেছে নিই? যদিও হাইড্রোজেন, তারপর হচ্ছে সালফার আর অক্সিজেন থাকে কয়লার মধ্যে, কিন্তু তাও কিন্তু আমরা কার্বনটাকে প্রধান উপাদান হিসেবে ধরে নিই। এবার দেখো পরবর্তী কোশ্চেন, কয়লার শ্রেষ্ঠ মান কোনটি? হুইচ টাইপ অফ কোল ইজ দ্য বেস্ট কোয়ালিটি? পিট, নাকি লিগনাইট, নাকি বিটুমিনাস, নাকি আন্থ্রাসাইট? কোনটা হবে কয়লার শ্রেষ্ঠ যে মানটা? এখানে চারটা বলা হয়েছে যে পিট, লিগনাইট, বিটুমিনাস আর হচ্ছে কি আন্থ্রাসাইট। কোনটা হবে? সেটা হচ্ছে অপশন ডি, আন্থ্রাসাইট। এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। এবার দেখো আন্থ্রাসাইট হলো কয়লার সর্বোচ্চ মানের ধরন। আন্থ্রাসাইট হচ্ছে কি কয়লার সর্বোচ্চ মানের ধরন। কারণটা কি? এতে কার্বনের পরিমাণ প্রায় 87 থেকে 99% থাকে। তাহলে আমরা সবাই যেটা জানি, যেটা দেখতে পেয়েছি, কয়লার মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোন জিনিসটা থাকে? সেটা হচ্ছে কার্বন। আর আন্থ্রাসাইট যেটা কয়লার যে টাইপটা, যেটা ধরনের, সেটার মধ্যে কিন্তু কার্বন হাইয়েস্ট 99% পর্যন্ত থেকে থাকে। এই জন্য আন্থ্রাসাইটটা হচ্ছে কয়লার সর্বোচ্চ মানের ধরন বা হাইয়েস্ট গ্রেড কোয়ালিটি যেটার মধ্যে আছে সেটা। এটা যখন আমরা জ্বালাই তখন কি হয়? ধোঁয়া কম উৎপন্ন করে, তাই এটি পরিচ্ছন্ন জ্বালানি। যখন আন্থ্রাসাইট কয়লাটাকে আমরা জ্বালাই সেটাতে কিন্তু ধোঁয়াটা কম উৎপন্ন হয়। এই জন্য এটাকে আমরা আবার কি বলতে পারি? এটি একটি পরিচ্ছন্ন জ্বালানি, যেহেতু ধোঁয়াটা কম উৎপন্ন হয়। জ্বালানোর সময় তাপ উৎপাদন বেশি হয়, আর এটা জ্বালালে কিন্তু যেহেতু কার্বনের পরিমাণটা বেশি রয়েছে সেক্ষেত্রে তাপটাও কিন্তু বেশি পরিমাণে উৎপন্ন হয়। এতে আর্দ্রতা ও বিকল্প উপাদান কম থাকে। এটার মধ্যে আর্দ্রতা, ভেজা ভেজা ভাব এবং বিকল্প উপাদান, অন্যান্য যে সমস্ত উপাদানগুলি সেগুলি কিন্তু খুব কম পরিমাণে থাকে। এরপর হচ্ছে শক্তিশালী ও ঘন হওয়ায় দীর্ঘ সময় জ্বলতে পারে। এক হচ্ছে এতে কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে, আর হচ্ছে এটা ঘন প্রকৃতির হয়ে থাকে, এই কারণে এটা দীর্ঘ সময় পর্যন্ত জ্বলে। দেন হচ্ছে শিল্প ও গৃহ উভয়েই প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এবার এই আন্থ্রাসাইট টাইপের যে কয়লাটাকে, এটাকে যেমন আমরা শিল্পে ব্যবহার করতে পারি, তেমনি কিন্তু গৃহের যে বিভিন্ন ধরনের রান্না বান্নায় বা জ্বালানির যে প্রয়োজনটা, সেইখানেও কিন্তু আমরা আন্থ্রাসাইট টাইপের কয়লাটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে আন্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ কত থাকে? এটা সবাই অ্যানসার দিতে পারবে। হোয়াট পার্সেন্টেজ অফ কার্বন ইজ ইন আন্থ্রাসাইট কোল? 60 to 70%, 70 to 80%, 80 to 90%, 90% এরও বেশি, মোর দেন 90%। আন্থ্রাসাইট কয়লা আমরা এর আগে আলোচনা করে নিয়েছি, যেটা হচ্ছে প্রায় অনেক সময় দেখা যায় যে 80% তো এভাবেই হবে, আর অনেক সময় দেখা যায় যে 99% পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তাহলে তোমরা বলো এটা অ্যানসার কোনটা হবে? যে 60 to 70% হবে, না 70 to 80% হবে, না 80 to 90% হবে, নাকি 90% এরও বেশি? তো আমরা যেহেতু জানি যে আমরা আগের কোশ্চেনে আলোচনা করলাম যে অনেক সময় দেখা যায় যে 99% পর্যন্ত চলে যায়, সেহেতু এটার উত্তরটা হবে কি 90% এরও বেশি, মোর দেন 90%। এবার দেখো আন্থ্রাসাইট হলো কয়লার সর্বোচ্চ মানের ধরন। এতে কার্বনের পরিমাণ সাধারণত 90% এরও বেশি থাকে। উচ্চ কার্বন মাত্রার কারণে জ্বালানি শক্তি বেশি। এটা আমরা আগেই বলেছি, যেহেতু কার্বনের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে আর জ্বালানি শক্তি থাকে সবচেয়ে বেশি, আর এটা কিন্তু বিশুদ্ধ মানের হয়ে থাকে যেহেতু ধোঁয়াটা কম উৎপন্ন হয়। ধোঁয়া ও চূর্ণ বিষয় কম উৎপন্ন করে। তারপর হচ্ছে এটি কঠিন ঘন, এজন্য কিন্তু এটা আবার দীর্ঘ সময় পর্যন্ত জ্বলতে পারে। পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে শিল্প ও গৃহে ব্যবহার করা হয়, এটাও আমরা আগের কোশ্চেনে আলোচনা করে নিয়েছিলাম। উচ্চ কার্বন মান
আন্থ্রাসাইটকে বিটুমিনাস ও লিগনাইটের তুলনায় শ্রেষ্ঠ করে। তাহলে যেহেতু উচ্চ কার্বন পরিমাণটা থাকে আন্থ্রাসাইটের মধ্যে, সেহেতু এটা কি করে, বিটুমিনাস ও লিগনাইটের তুলনায় কিন্তু এটা শ্রেষ্ঠ হয়ে থাকে। এবার দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা পেয়ে যাচ্ছি, লিগনাইট কয়লায় কার্বনের পরিমাণ কতটুকু থাকে। দ্বিতীয়, লিগনাইট কয়লায় কার্বনের পরিমাণ কতটুকু থাকে, হোয়াট পার্সেন্টেজ অফ কার্বন ইজ ইন লিগনাইট কোল। এবার দেখো উত্তর কি কি আছে, 25 to 35%, দেন হচ্ছে 35 to 45%, 45 to 55%, এরপর হচ্ছে 55 to 65%। কোনটা হবে, লিগনাইট কয়লায় কার্বনের পরিমাণ কতটুকু, সেটা হচ্ছে কি 35 to 45%। এবার দেখো আমরা এখন খুব সহজে বলতে পারি, লিগনাইট কয়লায় যেহেতু 35 to 45% থাকবে, সেটা কিন্তু আন্থ্রাসাইট কয়লার যে টাইপটা সেটা থেকে কিন্তু কম উন্নত মানের হবে। এরপরে এটা কিন্তু ধোঁয়াও প্রডিউস করবে প্রচুর পরিমাণে, এটা কিন্তু মানের দিক দিয়ে কম উন্নত হবে, আবার ধোঁয়াও কিন্তু বেশি পরিমাণে উৎপন্ন করবে। এটাকে আমরা আবার বিশুদ্ধ পরিমাণের যে যে জ্বালানিটা সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। আর এতে কিন্তু কার্বনের পরিমাণটাও কিন্তু খুবই কম, আর যে কারণে এটা কিন্তু শক্তিটাও থাকবে কম পরিমাণে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লিগনাইট হলো কম মানের কয়লা, যেটার কোয়ালিটিটা লেস কোয়ালিটি। এতে কার্বনের পরিমাণ সাধারণত 35 থেকে 45% থাকে, আর্দ্রতা বেশি হয়, জ্বালানি শক্তি কম। এটার মধ্যে কিন্তু আর্দ্রতা ভেজা ভেজা ভাবটা থাকে বেশি, যে কারণে জ্বালানির শক্তিটা কম, তেমন ভাবে এটা তাপ তৈরি করতে পারে না। ধোঁয়া উৎপাদন অনেক বেশি হয়, আমি আগেই বলেছি এটার মধ্যে কিন্তু ধোঁয়াটা বেশি পরিমাণে উৎপাদিত হবে, কারণ কার্বনের পরিমাণটা কম, তোমরা সবাই দেখতে পাচ্ছ। প্রধানত বিদ্যুৎ উৎপাদন ও স্থানীয় জ্বালানিতে ব্যবহার করা হয়। তো এটাকে সাধারণত কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করার জন্য এবং স্থানীয় আশেপাশে যে জ্বালানির কার্যগুলি হয়ে থাকে সেগুলোর জন্য ব্যবহার করা হয়। এরপর দেখতে পাচ্ছ কয়লা গঠনের প্রধান উৎস কি, হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ কোল ফরমেশন, উদ্ভিদ পদার্থ, প্ল্যান্ট ম্যাটেরিয়ালস, প্রাণী পদার্থ, অ্যানিমাল ম্যাটেরিয়ালস, আগ্নেয় শিলা, ইগনিয়াস রক্স, নাকি কোনোটাই নয়, নান অফ দিস। মানে কয়লা যে প্রধানত গঠিত হয় সেটা কিসের থেকে, উদ্ভিদের থেকে গঠিত হয়, না প্রাণীর থেকে, নাকি আগ্নেয় শিলার থেকে, নাকি কোনোটাই নয়। তা আমরা জানি এগুলো সাধারণত কিভাবে তৈরি হয়। দেখো যদি এটা উদ্ভিদ থেকে তৈরি হয় সেহেতু কি হবে, উদ্ভিদটা দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়া থাকার কারণে অনেক বৎসর, কয়েকশো বৎসর পড়ে থাকার কারণে, বা যদি প্রাণী দিয়ে হয় প্রাণী সিম কয়েকশো বৎসর মাটির নিচে পড়ে থাকার ফলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এখন আমরা উত্তরটা দেখে নেব যে কয়লা গঠনের প্রধান উৎস কি। সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ পদার্থ, প্ল্যান্ট ম্যাটেরিয়াল। তো এটা কিভাবে হয়, মাটির নিচে ধরো কোনো কারণে কোনো ভূমিধস হলো, কোনো ধরনের বড়সড় ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের ফলে মাটির নিচে যখন উদ্ভিদগুলো ধস পড়ে যায়, যখন চাপা পড়ে যায়, কয়েকশো বৎসর যদি এভাবে থাকতে থাকতে এটা পচে গলে গিয়ে এরপরে শক্ত হতে হতে এটা কার্বনে প্রস্তুত হয়ে যায়, আর এটা থেকে কয়লার সৃষ্টি হয়। দেখো কয়লা মূলত উদ্ভিদ পদার্থ থেকে গঠিত। প্রাচীন বনের উদ্ভিদের অবশিষ্টাংশ জমে পচনের মাধ্যমে মাটিতে মিশে যায়। প্রাচীন বনগুলো উদ্ভিদের যে অবশিষ্টাংশ এটা মাটির সাথে মিশে যায়, আর পচনের সাথে সাথে কিভাবে মিশে, পচতে পচতে মাটির সঙ্গে মিশে যায়। সময়ের সাথে চাপ ও তাপের প্রভাবে এই কয়লায় রূপান্তরিত হয়। তো অনেক বছর যখন সময় চলে যায় তখন এটার মধ্যে চাপ সৃষ্টি হয়, এবং যে তাপ, ভূ অভ্যন্তরে যে তাপটা, এর ফলে কি হয়, এটা কয়লায় রূপান্তরিত। প্রাণী পদার্থ বা আগ্নেয় শিলা থেকে হয় না, তাই কয়লার মূল উৎস হলো কি, উদ্ভিদ পদার্থ। এবার হচ্ছে
ভারতের কয়লার সর্বাধিক উৎপাদন কোথায় হয়? Where is coal produced the most in India? ভারতের মধ্যে কোথায় সবথেকে বেশি হয়? ঝাড়খণ্ড নাকি পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, না উড়িষ্যা নাকি ছত্তিশগড়? এটার উত্তর আমরা সবাই জানি, এটার উত্তর হচ্ছে কি ঝাড়খণ্ড। অপশন এ ঝাড়খণ্ডে কিন্তু ভারতের কয়লা সর্বাধিক পরিমাণে উৎপাদিত হয়ে থাকে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আর ঝাড়খণ্ড ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্য। তো যেহেতু ঝাড়খণ্ডটাই হচ্ছে ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্য, অবভিয়াসলি সেখানে কয়লাটা সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হবে। এরপর হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ড, সিংভূম অঞ্চলে প্রচুর কয়লা খনিজ আছে। তাহলে এই যে অঞ্চলগুলি রয়েছে, এই সমস্ত অঞ্চল কিন্তু প্রচুর পরিমাণে কয়লা খনিজ রয়েছে। এই রাজ্যের কয়লা উচ্চমানের বিটুমিনাস। এখানে যে কয়লাগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু বিটুমিনাস কয়লা। আর এগুলো কিন্তু এই যে বিটুমিনাস কয়লাগুলি, এই বিটুমিনাসটা খুবই হাই গ্রেডের হয়ে থাকে, খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই বিটুমিনাস কয়লাগুলোকে কোথায় ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু, আর শিল্প কারখানায় কিন্তু এটাকে খুবই পরিমাণে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়ের তুলনায় ঝাড়খণ্ডে উৎপাদন সর্বাধিক। তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর ছত্তিশগড়ের তুলনায় কিন্তু ঝাড়খণ্ডের সব থেকে বেশি উৎপাদিত হয়। এরপর দেখো ভারতের কয়লার প্রধান খনি কোনটি? Which is the main coal mine of India? রানীগঞ্জ, জামশেদপুর, ধানবাদ, কোনটি নয়। তো ভারতের মধ্যে কতগুলো জায়গায় কয়লা উৎপাদন করা হয়, কিন্তু যদি বলি প্রধান খনি কোনটি, কোল মাইন সবচেয়ে মেইন কোনটা, সেটা কিন্তু হবে রানীগঞ্জ। রানীগঞ্জের কোল মাইনটা হচ্ছে ভারতের প্রধান কয়লার খনি। এবার দেখো রানীগঞ্জ হলো ভারতের প্রথম এবং প্রধান কয়লা খনি। যদি বলে ভারতের প্রথম কয়লা খনি কোনটি, সেটিই হবে রানীগঞ্জ। যদি বলে প্রধান কয়লা খনি কোনটি, সেটাও কিন্তু হবে রানীগঞ্জ। এটি পশ্চিমবঙ্গের আসানসোল ও ব্যারাকপুর অঞ্চলে অবস্থিত। তাহলে এটি কোথায় অবস্থিত? সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের যে আসানসোল আর ব্যারাকপুর রয়েছে সেখানে কিন্তু এটা অবস্থিত। এরপর হচ্ছে বিটুমিনাস কয়লার জন্য এটি কিন্তু বিখ্যাত। এই রানীগঞ্জের মধ্যে যে কয়লাটা পাওয়া যায়, তোমরা আগেই দেখতে পেলে, এটা হচ্ছে বিটুমিনাস, হাই কোয়ালিটির বিটুমিনাস কয়লা। তো সরি, রানীগঞ্জের মধ্যে যে কয়লা কি জন্য বিখ্যাত? এটা বিটুমিনাস কয়লার জন্য বিখ্যাত। আর বিদ্যুৎ, লৌহ উৎপাদন ও শিল্পে গুরুত্বপূর্ণ সরবরাহকারী। আর রানীগঞ্জে যে বিটুমিনাস কয়লাটা পাওয়া যায় সেটা কোথায় সরবরাহ করা যায়? বিদ্যুৎ তৈরির জন্য, তারপর হচ্ছে লৌহ উৎপাদনের জন্য, আর শিল্পে প্রচুর পরিমাণে এটাকে সরবরাহ করা হয়ে থাকে এবং জ্বালানি রূপে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ভারতীয় কয়লা খনিজের ইতিহাসে কিন্তু এই রানীগঞ্জের অবদান কিন্তু সব থেকে বেশি রয়েছে। এরপর হচ্ছে ভারতের প্রথম কয়লা খনি কোন সালে শুরু হয়? ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়াস ফার্স্ট কোল মাইন স্টার্ট? এবার দেখো সালগুলো রয়েছে 1774 সাল বা ইন 1774। এরপরে বি নাম্বার রয়েছে 1814 সাল, ইন 1814। এরপর এটা 1854 সাল 1854, নাকি 1904 সাল 1904, কোনটা হবে? তো এটার সঠিক উত্তরটা হবে যেই সালে ভারতের প্রথম কয়লা খনিটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কত? 1774, ইন 1774। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে কয়লা খনিটা তাহলে কখন শুরু হয়? 1774 সালে কিন্তু এটা শুরু হয়েছে। আর এটি রানীগঞ্জ অঞ্চলে শুরু করা হয়। আর এটি প্রথম কোথায় শুরু হয়? এটা হচ্ছে রানীগঞ্জ অঞ্চলে কিন্তু
শুরু করা হয়। দেন ইংরেজ প্রশাসন অর্থনৈতিক ও শিল্প কাজে কয়লার প্রয়োজনীয়তা দেখেছিল। ইংরেজরা তখন কি দেখেছিল? অর্থনৈতিক কাজে ব্যবহার করার জন্য এবং শিল্প কাজে কয়লাকে ইউজ করার যে 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 লাভটা হবে, যে মুনাফাটা হবে, তখন কিন্তু সেটা দেখেছিল কারা? ইংরেজ প্রশাসন। আর তখন কিন্তু যে তাপবিদ্যুৎ বলো বা জলবিদ্যুৎ বলো এত প্রচলন ছিল না। তো সব থেকে প্রয়োজনটা যে তাপটা তৈরি করতে হবে বা যে জ্বালানিটা প্রয়োজন হবে সেটা তাহলে কি দিয়ে তারা পূরণ করত? তখন সেটা হচ্ছে কয়লা দিয়ে। এই খনি ভারতের কয়লা শিল্পের ভিত্তি স্থাপন করে। তাহলে ভারতের মধ্যে যে কয়লা শিল্পের যে যে ফাউন্ডেশনটা কোন কোন শিল্পের দ্বারা গঠিত হয়? সেটা হচ্ছে কয়লা শিল্পের দ্বারা। কয়লা শিল্পটা হচ্ছে ভারতের প্রধান যে শিল্পের ভিত্তিটা গড়ে তোলে। কোনটা? সেটা হচ্ছে রানীগঞ্জে যে কয়লা খনিটা চালু করা হয়েছিল 1774 সালে, সেটা। পরবর্তী সময়ে এটি অন্যান্য কয়লা খনি বৃদ্ধিতে উৎস হিসাবে কাজ করেছিল। তাহলে এই শুধুমাত্র রানীগঞ্জের কয়লা খনিতেই কিন্তু ভারত সীমাবদ্ধ থাকেনি, এরপর আরো অনেক কয়লা খনি কিন্তু তৈরি করা হয়েছিল। তো সেগুলোর মধ্যে প্রধান উৎস বৃদ্ধিতে যেটি মেইন কাজ করেছিল সেটি হচ্ছে এই রানীগঞ্জের কয়লা খনিটি। এরপরে হচ্ছে কয়লা গ্যাসিফিকেশন বলতে কি বোঝো? হোয়াট ইজ মিন্ট বাই কোল গ্যাসিফিকেশন? অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি কয়লাকে গ্যাসে রূপান্তরিত করা, কনজারভেশন অফ কোল ইনটু গ্যাস। দেন হচ্ছে বি নাম্বার কয়লা পোড়ানো, বার্নিং অফ কোল। এরপর হচ্ছে কয়লা গলানো, মেল্টিং অফ কোল। এরপর হচ্ছে কোনটি নয়, নান অফ দিস। তো দেখো এখানে আমরা কথা বলা হচ্ছে গ্যাসিফিকেশন, আর অপশনে কি কি পেয়েছি? কয়লাকে গ্যাসে রূপান্তরিত করা, কনভার্সেশন অফ কোল ইনটু গ্যাস। দেন আমরা পাচ্ছি কয়লা পোড়ানো, বার্নিং অফ কোল। দেন আমরা পাচ্ছি কয়লা গলানো, মেল্টিং অফ কোল। গ্যাসিফিকেশন, গ্যাসিফিকেশনের মধ্যে আমরা একটা ক্লু পাচ্ছি গ্যাস। আর প্রথম অপশন কয়লাটাকে গ্যাসে রূপান্তরিত করা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সঠিক উত্তরটা হবে অপশন এ, কয়লাকে গ্যাসে রূপান্তরিত করা, বা ইংলিশটা হচ্ছে কনভার্সন অফ কোল ইনটু গ্যাস। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো কয়লা গ্যাসিফিকেশন হলো কয়লাকে গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়া। এতে কয়লাকে সীমিত অক্সিজেন ও বাষ্পের সাথে উত্তপ্ত করা হয়। তাহলে কয়লা থেকে যে গ্যাস উৎপন্ন করা হয় সেটা কি করা হয়? সেখানে কয়লাকে সীমিত অক্সিজেন, খুব অল্প পরিমাণে অক্সিজেন দেওয়া হয়, আর হচ্ছে বাষ্পের সাথে কিন্তু যখন উত্তপ্ত করা হবে তখন কি হয়? কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, মিথেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে কয়লাকে দেখতে পাচ্ছি যে অল্প পরিমাণে অক্সিজেন আর বাষ্পের সাথে যদি আমরা উৎপন্ন করতে পারি তাহলে গ্যাস পেয়ে থাকি। কি কি পেয়ে থাকে সেগুলো? কার্বন মনোক্সাইড পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি, মিথেন গ্যাস পাচ্ছি। এই গ্যাস জ্বালানি ও রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়। যে সমস্ত কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি রয়েছে সেগুলোর মধ্যে আর জ্বালানি হিসাবে কিন্তু এই গ্যাসগুলিকে আমরা ব্যবহার করতে পারি। এটি তরল জ্বালানির বিকল্প উৎস। তাহলে দেখো কয়লাটা হচ্ছে শক্ত পদার্থ, কিন্তু আমরা যে তরল জ্বালানিগুলো প্রয়োজন সেগুলির একটা উৎস হিসেবে কিন্তু আমরা কয়লাকে আবার ব্যবহার করতে পারি। এরপরে পাচ্ছি পেট্রোলিয়াম কি ধরনের খনিজ? হোয়াট টাইপ অফ মিনারেল ইজ পেট্রোলিয়াম? প্রথম অপশন নিতে পাচ্ছি জ্বালানি খনিজ, ফুয়েল মিনারেল, ধাতব খনিজ, মেটালিক মিনারেল, অধাতব খনিজ, নন মেটালিক মিনারেল, কোনটি নয়, নান অফ দ্য অ্যাবাভ। আশা করি তোমরা এর উত্তরটা দিতে পারবে যে পেট্রোলিয়াম কি ধরনের খনিজ। পেট্রোলিয়াম দিয়ে আমরা কি ধাতু তৈরি করতে পারি, নাকি পেট্রোলিয়ামটা দিয়ে আমরা ফুয়েল হিসেবে ইউজ করতে পারি? তো এখানে আমরা ইজিলি বলে দিতে পারি যে পেট্রোলিয়াম হচ্ছে একটা জ্বালানি খনিজ। ফুয়েল মিনারেল, পেট্রোলিয়াম প্রোডাক্ট যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় সেগুলোকে আমরা ম্যাক্সিমাম জ্বালানি হিসেবে ইউজ করে থাকি। দেখো
পেট্রোলিয়াম হলো এক প্রকার জ্বালানি খনিজ। এটি কোটি বছর আগে সমুদ্রজ প্রাণীর অবশিষ্টাংশ থেকে গঠিত। কোটি কোটি বছর আগে যখন সমুদ্রের নিচে যেমন হচ্ছে যে ব্লু হোয়েল বা যে তিমি মাছগুলো আছে বা বিশাল বড় বড় যে মাছগুলো আছে, এগুলো যখন মৃত্যু হয়, এগুলোকে যখন জলে অবশিষ্টাংশগুলো সমুদ্রের নিচে গিয়ে জমে, এর উপর পলি কাদা বালি বা পাথরগুলো জমা হয়ে তখন একটা যে পুরোটা সিল হয়ে যায়। এরপরে কি হয়, কোটি বছর ধরে এখানে নিচে পড়ে থাকতে থাকতে এগুলো পচে গলে তরল আকারিত হয়ে যায়। আর এটার থেকে কি তৈরি হয়, পেট্রোলিয়াম তৈরি হয়। জ্বালানি হিসাবে আমরা কি করতে পারি, গাড়ি শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের জন্য পেট্রোলিয়ামটাকে ব্যবহার করতে পারি। যেমন পেট্রোলের গাড়ি বাইক স্কুটি এগুলো রয়েছে। তারপর হচ্ছে বিদ্যুৎ শিল্পে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা ব্যবহার করতে পারি। এটি তেল ডিজেল কেরোসিন ইত্যাদির প্রধান উৎস। তাহলে যে পেট্রোল যে তেলটা উৎপন্ন করা হয়, তারপর হচ্ছে ডিজেল উৎপন্ন করা হয়, তারপর হচ্ছে কেরোসিন, এগুলো তৈরির জন্য পেট্রোলিয়াম হচ্ছে প্রধান উৎস। এরপর দেখো পেট্রোলিয়ামের উৎপত্তি কি থেকে হয়ে থাকে। পেট্রোলিয়াম ইজ ফর্ম ফ্রম হোয়াট, প্রাচীন সামুদ্রিক জীব। এটা তোমরা সবাই এখন বলতে পারবে, কারণ আগের কোশ্চেনে এটা আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে এনশিয়েন্ট ম্যারিন অর্গানিজমস, নাকি উদ্ভিদ প্ল্যান্টস থেকে, নাকি কয়লা কোল থেকে, নাকি কোনোটাই নয়, নান অফ দ্য অ্যাবভ। তো তোমরা সবাই জানো উদ্ভিদ থেকে তো এটা হবে না, তো কয়লার থেকে তো প্রশ্নই উঠে না। তো আমরা আগের কোশ্চেনে যেটা আলোচনা করেছিলাম, দীর্ঘদিন ধরে প্রায় কোটি বছর ধরে যখন সামুদ্রিক জীব বা মাছ জলের নিচে চলে যায়, মৃত্যুর পর অবশিষ্ট অংশগুলির উপর দিয়ে যখন বালি কাদা পাথর মাটি জমা হয়ে থাকে, যখন যে ভিতর ভিতর এটা পচে গলে কি হয়ে যায়, পেট্রোলিয়াম তৈরি হয়ে যায়। তাহলে এটা সঠিক উত্তরটা কোনটা হবে? এটা সঠিক উত্তরটা হবে প্রাচীন সামুদ্রিক জীব, যেটা হচ্ছে এনশিয়েন্ট মেরিন অর্গানিজমস। এবার দেখো, এটা হচ্ছে ভারতের প্রথম পেট্রোলিয়াম পাওয়া যায় কোথায়? ফার্স্ট, where was petroleum first discovered in India? কি কি আছে? আসাম, গুজরাট, মুম্বাই হাই, তারপর হচ্ছে কোনটি নয়। তাহলে এটার সঠিক উত্তর হবে, অনেকে হয়তো বলছো যে মনে মনে ভেবে নিয়েছো যে মুম্বাই হাই মেবি হলে হতে পারে, বাট এটা হবে না। এটার সঠিক উত্তরটা হবে আসাম। আসামেই ভারতে প্রথম পেট্রোলিয়াম পাওয়া যায়। যেমন এখন যে তোমরা সবাই যেটা আসাম অয়েল, তো এটাই হচ্ছে ভারতের প্রথম পেট্রোলিয়াম পাওয়া যায়। কোথায় পাওয়া যায় সেটা? আসামে। ভারতে প্রথম পেট্রোলিয়াম আসাম রাজ্যে পাওয়া যায়। সালটা ছিল কত? সেটা হচ্ছে 1867 সালে। আসামের যে ডিগবয় এলাকায় তেল আবিষ্কৃত হয়। তাহলে সালটা ছিল কত? 1867 সালে আসামের যে ডিগবয় অঞ্চলটা রয়েছে, সেখানে কিন্তু প্রথম ওই এলাকায় তেল আবিষ্কার করা হয়, তেল উত্তোলন করা হয়। এটি ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্র। যদি ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্র কোনটি জিজ্ঞেস করা হয়, তাহলে কিন্তু উত্তর হবে আসামের ডিগবয়। এখানেই প্রথম তেল শোধনাগার স্থাপন করা হবে। এই আসামের ডিগবয়ের মধ্যে কিন্তু এখান থেকেই তেল উত্তোলন করা হতো, এবং এখানেই কিন্তু সেম একই জায়গায় কিন্তু তেলটা শোধন করা হতো। তেল শোধনাগারও কিন্তু প্রথমত আসামের ডিগবয়ে স্থাপন করা হয়। এরপর হচ্ছে আসাম থেকেই ভারতের পেট্রোলিয়াম শিল্পের সূচনা হয়। আর আসাম থেকেই কিন্তু সূচনা হয়েছে ভারতের পেট্রোলিয়াম শিল্পের। এরপর হচ্ছে ভারতের প্রথম তেল ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়? Where was the first oil field of India discovered? সেটা কি ডিগবয় হবে, নাকি নহর কাটিয়া বা নাহার কাটিয়া হবে, নাকি মোরান হবে, নাকি কোনটি নয়? তাহলে ভারতের প্রথম তেল ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়? সেটা আমরা সবাই জানি, তেল ক্ষেত্র বলো বা তেল শোধনাগার বলো, এটা দোনোটাই কিন্তু প্রথম যেটা হয়েছে সেটা কিন্তু হয়েছে আসামের ডিগবয়।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রথম তেল ক্ষেত্র আসামের ডিগবয় অঞ্চলে আবিষ্কৃত হয়। এটি ছিল কত সাল? 1867 সালে ব্রিটিশ শাসন আমলে কিন্তু এটা আবিষ্কৃত হয়। এরপর হচ্ছে ডিগবয়কে এশিয়ার প্রাচীনতম তেল ক্ষেত্র বলা হয়, আর ডিগবয়কে বলা হয় এশিয়ার প্রাচীনতম তেল ক্ষেত্র। এরপর হচ্ছে এখানেই প্রথম তেল শোধনাগার স্থাপন করা হয়, আর এখানে কিন্তু প্রথম তেল শোধনাগারটাও স্থাপন করা হয়। ডিগবয় ভারতের তেল শিল্পের সূচনা স্থল হিসাবে পরিচিত। ডিগবয়টা কিন্তু ভারতের তেল শিল্পের যে সূচনা স্থল, প্রথম যে শুরু করা হয় সেই হিসাবে পরিচিত। তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাই, যদি তেল শিল্পের সূচনা প্রথম কোথায় হয় বা তেল খনি যে প্রথম কোথায় তৈরি করা হয় সেটা হচ্ছে আসামের ডিগবয়, আবার তেল শোধনাগারটা প্রথম কোথায় করা হয় সেটাও কিন্তু আসামের ডিগবয়টা। এরপর হচ্ছে ডিগবয় তেল ক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? In which state is the ডিগবয় অয়েল ফিল্ড located? এটা কি আসাম হবে, না মণিপুর হবে, নাগাল্যান্ড, ত্রিপুরা? এটা তোমরা সবাই জানো, ডিগবয় আসামের যে তেল ক্ষেত্রটা আছে, তেল যেখানে উৎপাদন করা হয় এবং শোধনাগার সেটা কোথায় অবস্থিত, এটা সবাই জানো। কোনটা হবে? তো এটা হচ্ছে আসাম, আসামে অবস্থিত ডিগবয়। এবার দেখো, ডিগবয় তেল ক্ষেত্র আসাম রাজ্যে অবস্থিত। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে তিনসুকিয়া জেলা রয়েছে সেটায় অবস্থিত। তাহলে উত্তর পূর্বাঞ্চলের যে তিনসুকিয়া জেলা রয়েছে সেখানেই অবস্থিত। এরপর হচ্ছে সালটা কত ছিল? 1867 সাল। এখানে প্রথম তেল আবিষ্কৃত হয়। এটি ভারতের প্রাচীনতম ও ঐতিহাসিক তেল ক্ষেত্র। যদি কোশ্চেন করে যে ভারতের প্রাচীনতম ঐতিহাসিক তেল ক্ষেত্র কোনটা, সেটা হবে কিন্তু ডিগবয়। তারপর হচ্ছে আসাম আজও ভারতের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী রাজ্য। তাহলে ভারতের যে তেল উৎপাদনকারী রাজ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসাম হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য। এর পরবর্তী প্রশ্ন, মুম্বাই হাই তেল ক্ষেত্র কোন সাগরে অবস্থিত? যেটা হচ্ছে মুম্বাই হাই অয়েল ফিল্ড ইজ লোকেটেড ইন হুইচ সি? এটা কি আরব সাগর হবে, নাকি বঙ্গোপসাগর হবে, বে অফ বেঙ্গল, নাকি লাল সাগর রেড সি হবে, না কোনোটাই নেই, নান অফ দিস? তাহলে কোনটা হবে উত্তর? এটা হচ্ছে আমরা সবাই জানি কি অ্যারাবিয়ান সি। তাহলে মুম্বাই হাইটার অবস্থিত রয়েছে অ্যারাবিয়ান সিতে, যেটা হচ্ছে কি মুম্বাই হাই অয়েল ফিল্ড ইজ লোকেটেড ইন আরব সাগর বা অ্যারাবিয়ান সি। এবার দেখো, মুম্বাই হাই তেল ক্ষেত্র আরব সাগরে অবস্থিত। এটি মুম্বাই উপকূল থেকে প্রায় 160 কিলোমিটার দূরে। কতটুকু দূরে? 160 কিলোমিটার দূরেই এটা অবস্থিত। 1874 সালে এখানে তেল আবিষ্কৃত হয়। কখন তেল আবিষ্কৃত হয়? 1874 সালে। এরপর হচ্ছে এটি ভারতের বৃহত্তম সমুদ্রবর্তী তেল ক্ষেত্র। তাহলে এটা কিন্তু হচ্ছে কি ভারতের বৃহত্তম আর হচ্ছে কি সমুদ্রবর্তী তেল ক্ষেত্র। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা মনে রাখবে। ভারতের তেল উৎপাদনের প্রধান অংশ এখান থেকেই আসে। তাহলে ভারতের তেল উৎপাদনের মধ্যে অনেকটা বড়সড় অংশ আসে কোত্থেকে? এই মুম্বাই হাই থেকে। এরপর হচ্ছে পেট্রোলিয়ামের প্রধান উপাদান কি? হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ পেট্রোলিয়াম? হাইড্রোকার্বন, নাকি অক্সিজেন, না নাইট্রোজেন, নাকি সালফার? এই চারটার মধ্যে কোনটা হবে পেট্রোলিয়ামের প্রধান উপাদান? তাহলে পেট্রোলিয়ামের প্রধান উপাদান কি হবে? হাইড্রোকার্বন। অপশন এ হাইড্রোকার্বন। এবার দেখো, পেট্রোলিয়ামের মূল উপাদান হলো কি হাইড্রোকার্বন। এটি কার্বন ও হাইড্রোজেন পরমাণুর যৌগ দিয়ে গঠিত। তাহলে যে পেট্রোলিয়ামটা আছে সেটা কি দিয়ে কি যৌগ দিয়ে তৈরি? সেটা হচ্ছে কার্বন ও হাইড্রোজেন পরমাণুর যৌগ দিয়ে তৈরি। এরপর হচ্ছে এই যৌগগুলি জ্বালানির প্রধান শক্তির উৎস। তাহলে এই যৌগগুলো কিন্তু যে জ্বালানিটা ব্যবহার করে তখন যে এটা জ্বলে, এই কি কারণে জ্বলে? এটা কারণ এখানে কার্বন ও হাইড্রোজেন আছে, এই কারণে এটা কিন্তু জ্বলে। জ্বলনের সময় বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। কার্বন যেহেতু আছে সেগুলো তো জ্বলবে, আর প্রচুর পরিমাণে তাপও উৎপাদিত হবে। দেন
আমরা পাচ্ছি হাইড্রোকার্বন থেকে পেট্রোল ডিজেল গ্যাস তৈরি হয়। তাহলে এই হাইড্রোকার্বন থেকে আর কি কি তৈরি হয়? পেট্রোল, ডিজেল আর হচ্ছে গ্যাস, এই তিনটা জিনিস কিন্তু হাইড্রোকার্বন থেকে তৈরি হয়ে থাকে। এরপর পরবর্তী কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে পেট্রোলিয়াম থেকে কোন কোন পণ্য পাওয়া যায়? which products are derived from petroleum? অপশন এ তে দেখো আছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, তার ওয়াক্স, তারপর হচ্ছে পেট্রোলিয়াম জেলি, নাকি উপরের সবগুলি, অল অফ দা এবাভ। এবার দেখো এটাতে তোমরা এটাও বলতে পারো যে পেট্রোল, পেট্রোল, ডিজেল আর কেরোসিন তো সবাই একদম মানে সঠিক এটা বলতে পারবে। তাহলে তোমাদের কনফিউশন হতো বাকিগুলো নিয়ে, যে টার আর ওয়াক্স কি পাওয়া যায়, তারপর হচ্ছে পেট্রোলিয়াম জেলি কি পাওয়া যায় এটা থেকে, উপরে সবগুলি, অল অফ দা অ্যাবাভ কি হবে? দেখো এখানে উত্তরটা হবে অল অফ দা এবাভ। পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, কেরোসিন, তারপর হচ্ছে তার ওয়েক্স, তারপর হচ্ছে পেট্রোলিয়াম জেলি বা যেটা হচ্ছে ধরে নিতে পারো ভ্যাসলিন, এটা এগুলি সবই কিন্তু এই পেট্রোলিয়াম থেকে আমরা পেয়ে থাকি। এরপর হচ্ছে ভারতের বৃহত্তম তেল ক্ষেত্র কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া? কোনটি হতে পারে? যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুম্বাই হাইও রয়েছে, এরপরে দিগ্বয় রয়েছে, নাহরকাটিয়াও রয়েছে, আবার মোরানো রয়েছে। তাহলে কোনটা হবে ভারতের সব থেকে বৃহত্তম তৈলক্ষেত্র? এটা হবে কি? এটা হচ্ছে মুম্বাই হাই। তাহলে অপশন এ মুম্বাই হাই হচ্ছে ভারতের বৃহত্তম তেল ক্ষেত্র। এবার দেখো মুম্বাই হাই হলো ভারতের সবচেয়ে বড় তেল ক্ষেত্র, এটি আরব সাগর উপকূলে অবস্থিত। তো আমরা প্রথমে যে পড়ে নিয়েছিলাম এটি হচ্ছে কি আরব সাগর উপকূলে অবস্থিত। তেল উত্তোলনের শুরু হয় কত সালে? 1974, এটাও আমরা আগের এমসিকিউ তে পড়ে নিয়েছিলাম। এখানে দৈনিক প্রচুর পরিমাণে কাঁচা তেল উৎপাদিত হয়। তাহলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রথমে কাঁচা তেলটা উৎপন্ন হয়, এরপরে এটাকে শোধন করতে হবে। ভারতের তেল চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে ভারতের মধ্যে যে তেলের চাহিদাটা রয়েছে সেটা পূরণের জন্য এই মুম্বাই হাইট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেন আমরা পাচ্ছি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস? এটা কি মিথেন হবে, না ইথেন হবে, না প্রোপেন হবে, না বুটেন হবে? ঠিক কোনটা হবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি হবে? মিথেন। অপশন এ মিথেন, মিথেনই হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। এবার দেখো প্রাকৃতিক গ্যাস মূলত একটি হালকা হাইড্রোকার্বন। প্রাকৃতিক গ্যাসটা তাহলে কি? মূলত একটা হচ্ছে হালকা হাইড্রোকার্বন। তারপর এর প্রধান উপাদান হলো মিথেন, CH4। মিথেন অদ্বিতীয় শক্তি সরবরাহকারী এবং জ্বালানির জন্য ব্যবহৃত হয়। তাহলে মিথেনটা কিন্তু খুবই ভালো একটি শক্তি সরবরাহকারী উপাদান। এটা কিন্তু আমরা জ্বালানি হিসাবে এই মিথেন গ্যাসকে ব্যবহার করে থাকি। এটি গ্যাসীয় অবস্থায় থাকে এবং সহজে পরিবহনযোগ্য। আর মিথেনটা কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে, আর এটাকে কিন্তু খুব ইজিলি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করতে পারি। বিদ্যুৎ উৎপাদন ও রান্নার জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি। এবার এই মিথেন গ্যাস দিয়ে যেমন আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আবার রান্নার জ্বালানি হিসাবেও কিন্তু আমরা এই মিথেন গ্যাসকে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস কোথা থেকে পাওয়া যায়? Where is natural gas obtained from? তেল ক্ষেত্রের সঙ্গে along with oil fields, নাকি কয়লা ক্ষেত্রের সঙ্গে along with coal fields, নাকি আগ্নেয়গিরি থেকে from volcanoes, নাকি কোনোটাই নয়, none of the above? তাহলে প্রাকৃতিক গ্যাসটা আমরা কোথা থেকে পাই? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রাকৃতিক গ্যাসটা কিন্তু তেল ক্ষেত্রের সঙ্গে থাকে along with oil fields, oil fields এর সাথেই কিন্তু প্রাকৃতিক গ্যাসটা থেকে থাকে। কয়লা ক্ষেত্রের সঙ্গে থাকে না কিন্তু। কয়লাকে আমরা যখন হালকা অক্সিজেন আর
বাষ্পর সাথে মিক্স করি তখন কিন্তু এটাকে যখন উত্তপ্ত করি তখন কিন্তু এটা থেকে গ্যাস উৎপন্ন হয়, কিন্তু প্রাকৃতিক গ্যাস যদি বলা হয় তখন কিন্তু তৈল ক্ষেত্র থেকেই হয়। এবার দেখো, প্রাকৃতিক গ্যাস প্রধানত তেলের সঙ্গে মিশ্রিত অবস্থায় মাটির গভীর থেকে পাওয়া যায়, মানে তেলের সাথে এটা মিক্স অবস্থায় থাকে। এরপর হচ্ছে এটি তেল ক্ষেত্রের উপর নির্ভর করে উত্তোলন করা হয়। তেল ক্ষেত্রটা ঠিক কেমন তার উপরে নির্ধারণ করে কিন্তু এটাকে উত্তোলন করা হয়। কয়লা ক্ষেত্র বা আগ্নেয়গিরি সাধারণ উৎস নয়, যেমন কয়লা ক্ষেত্রে পাওয়া যাবে না, আর আগ্নেয়গিরির মতো তো শুধু থাকে গলিত লাভা বা ম্যাগমা, তো এখানেও কিন্তু প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় না। আর তেল ক্ষেত্র থেকে প্রাপ্ত গ্যাস জ্বালানি শিল্পে ব্যবহার হতে পারে। যে গ্যাসগুলো তেল ক্ষেত্র থেকে পাচ্ছি সেগুলোকে আমরা জ্বালানি হিসাবে আর শিল্পে ব্যবহার করে থাকি। এরপর দেখো, ভারতে প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎপাদন কেন্দ্র কোনটি? তাহলে যেমন আমরা কয়লাটা বললাম, এবার আমরা দেখব ভারতের প্রধান যে গ্যাস উৎপাদনকারী কেন্দ্র সেটা কোথায়। Where is the main production center of natural gas in India? এটা কি আসাম হবে, না গুজরাট, নাকি মুম্বাই হাই, না উপরে সবগুলোই হবে? আসামে অয়েল ফিল্ড রয়েছে আমরা পড়ছিলাম, গুজরাটও আছে, মুম্বাই হাই যেটাও আমরা পড়েছিলাম। তাহলে যেহেতু এখানে দোনোটাই হবে আর এটাও হবে, গুজরাট এটাও হবে, তাহলে উত্তরটা কি হবে? উপরের সবগুলি, অল অফ দা অ্যাবাভ। এবার দেখো, ভারতের প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎপাদন কেন্দ্র এক হচ্ছে আসাম, প্রাচীনতম প্রাকৃতিক গ্যাস উৎপাদনের এলাকা। আসামটা হচ্ছে কি প্রাচীনতম, অনেক দীর্ঘকাল আগে থেকে কিন্তু গ্যাস উৎপাদন এখান থেকে করা হচ্ছে। দিগ্বয় ও নাহরকাটিয়া তেল ক্ষেত্রের সঙ্গে কিন্তু গ্যাস উত্তোলিত হয়। আমরা আগেই পড়ছিলাম দিগ্বয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা যেখান থেকে তেল উৎপাদন করা হয়। তো যেহেতু তেল খনির সাথে গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে সেখান থেকে গ্যাসও উত্তোলিত করা হয় দিগ্বয় আর হচ্ছে নাহরকাটিয়া থেকে। এরপর হচ্ছে গুজরাট, বৃহত্তর পশ্চিমাঞ্চলের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্র। এই গুজরাট হচ্ছে কিন্তু পশ্চিমাঞ্চলের প্রধান আর হচ্ছে বৃহত্তম যে গ্যাস উৎপাদন কেন্দ্র সেটা। আর কোটি কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হয় যেটি শিল্প বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত। এই গুজরাট থেকেই কিন্তু কোটি কোটি ঘনফুট কিউব ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়, যেটাকে কোথায় ব্যবহার করা হয়, যেটাকে শিল্পে এবং বিদ্যুৎ শিল্পের জন্য ব্যবহার করা হয়। এরপর দেখো মুম্বাই হাই, 3 নম্বরে রয়েছে মুম্বাই হাই। এটা হচ্ছে কোথায়? আরব সাগরের উপকূলে অবস্থিত, যেটা বিশাল তেল গ্যাস ক্ষেত্র। তো এটা আরব সাগরের উপকূলে রয়েছে মুম্বাই হাই, সেটা যেমন প্রচুর পরিমাণে তেল উত্তোলন করা হয় সেখান থেকে কিন্তু মিশ্রিতভাবে গ্যাসও থাকে, সেখান থেকে গ্যাসও উত্তোলন করা হয়। এরপর হচ্ছে দেশের জ্বালানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই মুম্বাই হাইটা কিন্তু দেশের যে বিপুল পরিমাণে যে প্রচুর পরিমাণে আমাদের গ্যাস চাহিদা রয়েছে, জ্বালানির চাহিদা রয়েছে, সেটা তেল হোক বা গ্যাস, সেটা কিন্তু অবদান রাখে এই মুম্বাই হাই। এরপর হচ্ছে এই 3টি সংস্থানই ভারতের প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রধান কেন্দ্র, তাই সঠিক উত্তর হলো অল অফ দা অ্যাবাভ। দেখো ওএনজিসি এর পূর্ণ রূপ কি, মানে ফুল ফর্ম অফ ওএনজিসি সেটা কি হবে? সেটা হচ্ছে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন, নাকি অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি, নাকি অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, নাকি অয়েল এন্ড গ্যাস কমিটি? তাহলে কোনটা হবে ওএনজিসি এর পূর্ণ রূপ? সেটা হচ্ছে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটা হচ্ছে সঠিক রূপ ওএনজিসি এর ফুল ফর্ম। এরপর হচ্ছে দেখো, ওএনজিসি হলো ভারতের প্রধান তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদন সংস্থা। এই সংস্থাটা কি করে? প্রধান যে গ্যাস অনুসন্ধান, কোথায় কোথায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যেতে পারে, তেল পাওয়া যেতে পারে, যে অনুসন্ধানকারী যে সংস্থাটা সেটা হচ্ছে ওএনজিসি। আর তারা কি করে? উৎপাদন করে, উৎপাদনকারী সংস্থা। এর পূর্ণরূপ হলো কি? অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এরপর হচ্ছে এটি সরকারি মালিকানাধীন সংস্থা। এই সংস্থাটি কিন্তু আবার সরকারি মালিকানাধীন এবং দেশে জ্বালানি নিরাপত্তা
নিশ্চিত করে, দেশের মধ্যে যে জ্বালানি, যে পরিমাণ জ্বালানিটা আমাদের প্রয়োজন সেটা দিতে পারবে কিনা সেটা নিশ্চিত করে কি ওএনজিসি। এরপর হচ্ছে তেল ক্ষেত্র ও গ্যাস ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ওএনজিসি কিন্তু আবার তেল ক্ষেত্র আর গ্যাস ক্ষেত্রগুলিকে উন্নত করার জন্য এবং আরো ফিউচারিস্টিক করার জন্য কিন্তু তারা ভূমিকা রাখে। এরপর হচ্ছে আন্তর্জাতিক স্তরে, ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু ভারতের তেল ও গ্যাস শিল্পকে শক্তিশালী করে থাকে। কে করে থাকে? এই ওএনজিসি সংস্থা। এবার হচ্ছে ওএনজিসি প্রতিষ্ঠিত হয় কবে? তাহলে when was ONGC established? এটা সাল আছে 1954, 1954 নাকি 1956, 1956 নাকি 1961, 1961 নাকি 1971 সাল, 1971? কোনটা হবে তাহলে? কখন ওএনজিসি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটা হচ্ছে 1956, 1956 সালে ওএনজিসি প্রতিষ্ঠিত হয়, অপশন বি। ওএনজিসি হলো ভারতের সরকারি তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থা, যেটা আগের এমসিকিউতে আলোচনা করেছি। এবার এটা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1956 সালে। মূল উদ্দেশ্য হলো কি? দেশে তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদন। তাহলে ওএনজিসির মূল উদ্দেশ্য কি থাকে? দেশে তেল আর গ্যাসের যে উৎপাদন আর অনুসন্ধান করা, কোন জায়গায় পাওয়া যেতে পারে। স্থাপনার পর থেকে ভারতের জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যখন থেকে এই ওএনজিসি কে প্রতিষ্ঠিত করা হলো, সালটা হচ্ছে 1956, তখন থেকে কিন্তু গ্যাসে জ্বালানির নিরাপত্তা, ভারতের মধ্যে জ্বালানিটি কতটুকু পাওয়া যাচ্ছে আর ফিউচারে কতটুকু দরকার আমাদের, তার নিরাপত্তা কে রাখে? নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওএনজিসি। আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ভারতের তেল ও গ্যাস শিল্পকে শক্তিশালী করেছে, এটাও আমরা আগের এমসিকিউতে আলোচনা করেছি। এবার দেখো 145 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায়? যেটা ইংলিশটা হচ্ছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ অয়েল ইন্ডিয়া লিমিটেড। অয়েল ইন্ডিয়া লিমিটেড এর তাহলে সদর দপ্তরটা কোথায়? এখন দেখো আমরা এখানে টোটাল 4টা অপশন পাচ্ছি। প্রথমটা দেখছি হচ্ছে নয়াদিল্লি বা নিউ দিল্লি, যেটা সেকেন্ড অপশন যেটা হচ্ছে দুলিয়াজান, যেটা অবস্থিত হচ্ছে আসামে। দেন থার্ড অপশনটা পাচ্ছি সেটা হচ্ছে মুম্বাই, আর এরপরে হচ্ছে অপশন ডি আহমেদাবাদ। এখন তোমাদের কি মনে হয় কোনটা হবে? তো এখানে যে অপশনটা, যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে দুলিয়াজান, আসাম। তো দুলিয়াজান, আসাম, এটাই হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড এর হেডকোয়ার্টার। এরপর দেখো অয়েল ইন্ডিয়া লিমিটেড হলো ভারতের প্রখ্যাত তেল উৎপাদনকারী সংস্থা। তো অয়েল ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে ভারতের তেল উৎপাদনের খুবই নামকরা একটি সংস্থা। দেন এর সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত? দুলিয়াজান, যেটা হচ্ছে আসামে অবস্থিত। তারপর আমরা দেখতে পাচ্ছি আসাম হলো দেশের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রধান কেন্দ্র। তাহলে আসাম একদিকে যেমন তেল উৎপাদনে খুবই নামকরা, তেমনি আবার কিন্তু গ্যাস উৎপাদনেও এটা কিন্তু খুবই প্রধান কেন্দ্র। তো যেহেতু এখানে প্রাকৃতিক তেল উৎপাদন বা তেলের খনি রয়েছে, তো সেখান থেকে কিন্তু আমরা জানি কি তেলের সাথে গ্যাসটা মিশ্রিত অবস্থায় থাকে, তো সেখান থেকে আমরা গ্যাসটাও উত্তোলন করতে পারি। সংস্থা এখানে তেল অনুসন্ধান, উৎপাদন ও সরবরাহ পরিচালনা করে। তো এই সংস্থাটি এখানে কি করে? তেলটাকে প্রথমত উৎপাদন করে, এরপরে পরিশোধন করে, যেটা তোমরা পেয়েছিলে আসামের যে ডিগবয়, সেখানে তেল উৎপাদন কেন্দ্র রয়েছে, আবার পরিশোধন কেন্দ্র রয়েছে। তো এই সংস্থাটিও কিন্তু তেলটাকে অনুসন্ধান করে, খুঁজে বের করে কোথায় পাওয়া যেতে পারে, কোন অঞ্চলে। এরপরে হচ্ছে উৎপাদন করে, আর এরপরে হচ্ছে সরবরাহ, যে সমস্ত জায়গাগুলোতে দরকার রয়েছে, যেখানে এবার কি এটাকে পরিশোধন করতে হবে, তারপর এখানে অন্যগুলো জায়গাগুলোতে সাপ্লাই দিতে হবে, এই সমস্ত কিন্তু এই সংস্থাটি করে থাকে। এটি উত্তর পূর্ব ভারতের জ্বালানি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই সংস্থাটি কিন্তু উত্তর পূর্ব ভারতের মধ্যে জ্বালানি শিল্পে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এরপর দেখো অয়েল ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? When was Oil India established? এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1956 সালে, যেটা হবে 1956। তারপর হচ্ছে 1959 সালে,
1959, এরপর হচ্ছে 1961 সাল, 1961, এরপর হচ্ছে 1971 সাল, 1971। কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটার সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে 1959 সাল, 1959 সালে অয়েল ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয়। এরপরে হচ্ছে দেখো এটার মধ্যে অয়েল ইন্ডিয়া লিমিটেডটা তাহলে কবে প্রতিষ্ঠা করা হয়? এটা হচ্ছে 1959 সালে প্রতিষ্ঠা করা হয়। এটি ভারতের তেল, এটি কি করে থাকে? তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করে আর কি করে উৎপাদনে অন্যতম প্রধান সংস্থা রূপে এটাকে আমরা জেনে থাকি। দেন হচ্ছে এটা সদর দপ্তর হচ্ছে কোথায় অবস্থিত? দুলিয়াজান, যেটা আসাম অবস্থিত, এটা তোমরা সবাই জানো। এরপর হচ্ছে এটা হচ্ছে কি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের জ্বালানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে এই সংস্থাটি কিন্তু ভারতের যে উত্তর পূর্ব অঞ্চলে যে তেলের যে প্রয়োজনটা রয়েছে বা সরবরাহ বা জ্বালানির যে চাহিদা রয়েছে সেটা পূরণে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। এরপর হচ্ছে ভারতের কয়লা ও তেল শিল্প কোন খাতে পড়ে? Coal and petroleum industries of India belong to which sector? কোন সেক্টরে পড়ে? প্রথমে এখানে দেখছি প্রাথমিক খাত বা প্রাইমারি সেক্টর, দেন অপশন বি তে আমরা পাচ্ছি গৌণ খাত বা সেকেন্ডারি সেক্টর, তারপর অপশন সি তে পাচ্ছি তৃতীয় খাত বা টেরিটরি সেক্টর, আর ডি হচ্ছে নান অফ দা এবাভ, কোনোটিই নয়। তাহলে আমরা যেটা জানি ভারতের মধ্যে যে কয়লা আর তেল শিল্পটা সেটা কিন্তু প্রাথমিক খাতেই পড়ে, মানে প্রাইমারি সেক্টর বা প্রাথমিক খাত। অপশন এই হবে এই কোশ্চেনের অ্যান্সার। দেখো প্রাথমিক খাতটা হচ্ছে কি, যেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ সরাসরি ব্যবহার করে পণ্য উৎপাদনের খাত। তাহলে প্রাথমিক খাতটা কি, যেখানে আমরা সরাসরি প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করে থাকি, সেগুলি আন্ডার কোনটার আন্ডারে আসে? প্রাইমারি সেক্টরের আন্ডারে। এবার দ্বিতীয়টা হচ্ছে কি ভারতের ভারতের কয়লা ও তেল শিল্প প্রাকৃতিক সম্পদ উত্তোলনের উপর নির্ভরশীল। তাহলে ভারতের কয়লা আর তেল শিল্প এই দুইটা জিনিস যে আছে এগুলো প্রাকৃতিক সম্পদ উত্তোলনের উপর নির্ভরশীল। এই দুইটা জিনিসের উপর কিন্তু ভারত নির্ভরশীল। তাহলে ভারত কয়লা আর তেল শিল্প এই যে প্রাকৃতিক সম্পদ গুলো আছে সেগুলো উত্তোলনের উপর নির্ভরশীল। এগুলিকে আবার জলবিদ্যুৎ বিভিন্ন যে শিল্প কলকারখানাগুলি আছে সেগুলিতে যে শক্তি সম্পদ যে যোগান দেওয়া হয় সে ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা পাচ্ছি তাই এগুলিকে প্রাথমিক খাতের অন্তর্ভুক্ত। তো এই জন্যই কয়লা আর যে পেট্রোলিয়াম যে জিনিসটা এটা হচ্ছে প্রাইমারি খাত বা প্রাইমারি যে সেক্টর এর আন্ডারে পড়ছে। উত্তোলিত কাঁচা তেল ও কয়লা পরবর্তী শিল্পে ব্যবহৃত হয়। এবার এখান থেকে যে উত্তোলন করা হচ্ছে যে কয়লা আর কাঁচা তেল এগুলিকে কিন্তু পরবর্তী সময় আমরা কোথায় ব্যবহার করে থাকি? পরবর্তী শিল্পে ব্যবহার করে থাকি। এবার এগুলিকে তুলে তো আমরা প্রথমত পরিশোধন করতে হবে, তারপর এগুলো থেকে যে এগুলোর সাথে আরো বিভিন্ন ধরনের উপাদান থাকে মিশ্রিত অবস্থায়, সেগুলিকে আমরা কি করতে হবে? প্রথমত আলাদা আলাদা করতে হবে। দেন আমরা এগুলিকে কি করব? বিভিন্ন যে শিল্প কারখানাগুলি রয়েছে এগুলো থেকে কি কোনো দ্রব্য আমরা তৈরি করব বা আমরা যদি জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয় তখন এগুলিকে আমরা ব্যবহার করে থাকি। এবার হচ্ছে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস সবই কোন ধরনের সম্পদ? তাহলে কয়লা, তেল আর প্রাকৃতিক গ্যাস যে রয়েছে এই তিনটা কোন ধরনের সম্পদের মধ্যে আসবে? বা ইংলিশটা হলো oil and natural gas are what types of resources? এটা কি অপশন এতে আমরা পাচ্ছি অপ্রাকৃতিক সম্পদ, যেটা কি আর্টিফিশিয়াল রিসোর্সেস। তো কয়লা, তেল আর প্রাকৃতিক গ্যাস কি আর্টিফিশিয়াল রিসোর্সেস? আমরা কি এগুলোকে নিজেরা তৈরি করতে পারি? না ন্যাচারাল, না প্রকৃতি থেকে অটোমেটিক্যালি হচ্ছে। তারপর হচ্ছে নবায়নযোগ্য নয় এমন সম্পদ, যেটা হচ্ছে নন রিনিউয়েবল, যেটাকে আমরা একবার শেষ হয়ে গেছে তো নতুন করে আমরা তৈরি করতে পারছি, এটা কি এমন? নাকি নবায়নযোগ্য সম্পদ যেগুলো রিনিউয়েবল রিসোর্সেস, যেগুলো একবার শেষ হয়ে যায় এরপরও আমরা কিন্তু এটাকে আবার নতুন করে ক্রিয়েট করতে পারি। তো এই ধরনের সম্পদ
নাকি এগুলি জৈব সম্পদ, বায়োলজিক্যাল রিসোর্সেস, জৈব জীবজন্তু থেকে যেগুলো তৈরি হচ্ছে বা যে সমস্ত জিনিসগুলো জৈব সেক্টরের আন্ডারে পড়ে এই সম্পদ, কোনটা হবে? তো এটার যে সঠিক উত্তরটা সেটা হচ্ছে অপশন বি, নবায়নযোগ্য নয় এমন সম্পদ বা নন রিনিউয়েবল রিসোর্সেস। আমরা জানি কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস এগুলি তৈরি হতে প্রায় কয়েকশো বছর সময় লাগে, কয়েকশো কোটি বছর সময় লাগে। কোটি বছর ধরে তো আর আমরা অপেক্ষা করতে পারি না। আমরা মানুষের জীবনকাল কত এখনকার দিনে মানুষের জীবনকাল না হলে 60 ইয়ার্স, তারপর হচ্ছে 70, এর বেশি তো আর মানে খুব রেয়ার, খুব কম মানুষই বাঁচে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একবার যদি কোল, তারপর হচ্ছে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আবার পুনরায় এগুলোকে ফেরত করা সম্ভব না। এই জন্য এটার উত্তরটা হবে নবায়নযোগ্য নয় এমন শব্দ, মানে নন রিনিউয়েবল রিসোর্সেস। এবার দেখো, এগুলি পৃথিবীর মাটির গভীরে হাজার হাজার বছর ধরে গঠিত হয়। এগুলি কিন্তু হাজার হাজার বছর লাগে, সময় লাগে, এরপর গিয়ে মাটির নিচে এগুলি তৈরি হয়ে থাকে। দেন হচ্ছে ব্যবহার করলে স্বল্প সময়ে পুনরায় তৈরি হয় না। একবার ব্যবহার করে নিলাম এর মানে আবার কিছুদিন পরে তৈরি হয়ে যাবে এমনটা না। যেমন যেটা হচ্ছে যে সোলার পাওয়ার, সোলার প্ল্যানেটে তো এগুলো সৌরশক্তি, প্রত্যেকদিন আমরা সৌর আলো পাচ্ছি। আমরা আজকে ব্যাটারিটা চার্জ করলাম, কালকে আবার সৌরশক্তিটা পেলাম সূর্যের আলো থেকে, আবার আমরা ব্যাটারি চার্জ করলাম, এমন কিন্তু এটা না। এগুলো একবার যদি ব্যবহার করে নেই শেষ, এরপরে আবার স্বল্প সময় অল্প সময় কিন্তু পুনরায় তৈরি করা যায় না। তাই এগুলিকে নবায়নযোগ্য নয় এমন সম্পদ হিসেবে গণ্য করা হয়। এজন্য এগুলোকে বলা হয় নবায়নযোগ্য না, মানে আবার পুনরায় রিনিউয়েবল করা যাবে না। এরপর হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার এগুলোকে তুমি বিদ্যুৎ উৎপাদন করো বা জ্বালানি হিসেবে ব্যবহার করো, আর হচ্ছে শিল্পে বিভিন্ন ধরনের কাঁচামাল হিসেবে ইউজ করো বা জ্বালানি হিসেবে ইউজ করো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর হচ্ছে সঠিক ব্যবস্থাপনা না করলে সম্পদ শেষ হয়ে যেতে পারে। এবার আমরা যদি এগুলোর সঠিক ব্যবস্থাপনা না করি, মানে ইচ্ছে মতো উত্তোলন করা হলো, ইচ্ছে মতো বিক্রি করা হলো আর সবাই ব্যবহার করে নিল, এমন যদি করে চলতে থাকে তাহলে কিন্তু সম্পদ শেষ হয়ে যেতে পারে। মানে এটা রিনিউ হওয়ার আর সময় থাকবে না, টোটালি এটা লস্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপর দেখো, পেট্রোলিয়াম শিল্পকে ভারতের অর্থনীতির কি বলা হয়? পেট্রোলিয়াম শিল্পকে ভারতের অর্থনীতির কি বলা হয়? দ্য পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি ইজ কল্ড হোয়াট অফ ইন্ডিয়াস ইকোনমি? এটাকে কি মেরুদণ্ড বলা হয়, ব্যাকবোন, নাকি প্রাণ শক্তি বলা হয়, লাইফ ব্লাড, নাকি ভিত্তি বলা হয় মানে যেটাকে বলা হচ্ছে ফাউন্ডেশন, নাকি উৎস বলা হয় যার সোর্স? তাহলে পেট্রোলিয়াম শিল্পটা যে আছে এটাকে ভারতের অর্থনীতির বা ভারতের যে ইকোনমিটা আছে সেটার কি বলা হয়? এটা কি ব্যাকবোন, যেটা মেরুদণ্ড, এটা না থাকলে ভেঙে পড়ে যাবে ভারতের অর্থনীতিটা, নাকি এটাকে বলা হয় প্রাণশক্তি, লাইফ ব্লাড, এটা ছাড়া ভারতের অর্থনীতিটা প্রায় মৃত, নাকি এটাকে বলা হয় ফাউন্ডেশন, ভিত্তি, এটার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে ভারতের অর্থনীতি, নাকি সোর্স? এটা জাস্ট একটা উৎস, ভারতের অর্থনীতি জাস্ট একটা উৎস, কোনটা হবে? তো এটার সঠিক উত্তরটা কি? এটার সঠিক উত্তরটা হচ্ছে প্রাণ শক্তি, লাইফ ব্লাড। তো এই জিনিসটা ছাড়া, মানে পেট্রোলিয়াম শিল্প ছাড়া ভারতের অর্থনীতি কিন্তু প্রায় মৃত প্রায়। মানে যেখানে আমরা পেট্রোলিয়াম প্রোডাক্ট বলতে কি জানতে পারছি, পেট্রোলিয়াম প্রোডাক্ট বলতে যেমন কেরোসিন, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে পেট্রো প্রোডাক্ট গুলি, তারপর হচ্ছে বিভিন্ন যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে পেট্রোলিয়ামের জিনিস তৈরি থেকে, তারপর হচ্ছে পেট্রোলিয়াম জেলি বা আরো অনেক ধরনের বিভিন্ন কিছু বিষয়, যে পেট্রোল, ডিজেল, তারপর হচ্ছে কেরোসিন, এই সমস্ত সবগুলো বিষয় তো পেট্রোলিয়াম থেকেই তৈরি হচ্ছে। তো যেখানে পেট্রোলিয়ামটাই যদি না থাকে তাহলে ভারতের অর্থনীতিটা কিন্তু এরকম ভাবে আর মানে চলতেই পারবে না। সেক্ষেত্রে এই জন্যই পেট্রোলিয়ামকে বলা হয় ভারতের অর্থনীতির লাইফ ব্লাড বা প্রাণ শক্তি। এবার এখানে দেখো, পেট্রোলিয়াম শিল্প দেশীয় শিল্প,
ও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালক। তাহলে পেট্রোলিয়াম শিল্পটা হচ্ছে দেশীয় শিল্প, আমাদের নিজের দেশের শিল্প, বা আর যেটা হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ চালক। মানে পেট্রোলিয়াম শিল্প ছাড়া দেশের অর্থনীতিটা চলতেই পারবে না, প্রায় ব্যাকল হয়ে পড়ে থাকবে। এবার হচ্ছে জ্বালানি সরবরাহের মাধ্যমে শিল্প, পরিবহন ও বিদ্যুৎ খাতকে সমর্থন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সরবরাহের মাধ্যমেই কিন্তু পেট্রোলিয়াম থেকে যে সমস্ত পদার্থগুলো উৎপন্ন হয় এগুলো কিন্তু আমরা জ্বালানি হিসেবেও কিন্তু ব্যবহার করে থাকি। তো এগুলো জ্বালানি হিসেবেও আবার জ্বালানি সরবরাহের মাধ্যমে কিন্তু শিল্পে আমরা ব্যবহার করে থাকি, শিল্পে বিভিন্ন ধরনের জ্বালানি হিসাবে বা বিভিন্ন প্রোডাক্ট তৈরির জন্য। তারপর হচ্ছে পরিবহন কার্যে যদি পেট্রোল ডিজেল নাই থাকে, কেরোসিন, তাহলে যে পরিবহন গাড়ি, বাইক, স্কুটি, এগুলো এগুলো পরিবহনে তো করা যাবে না। এরপর হচ্ছে বিদ্যুৎ খাত বলতে এখানে যে একটা তো হচ্ছে তাপ বিদ্যুৎকে অনেকভাবে তৈরি করা যায়, যেমন তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সৌর বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তারপর বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার পেট্রোলিয়াম প্রোডাক্ট দিয়ে যে কেরোসিন, তারপর হচ্ছে পেট্রোল, ডিজেল, এগুলোকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে প্লাস বিদ্যুৎ খাতকে বিদ্যুতের যে প্রয়োজনীয়তা রয়েছে সেখানে যেখানে যেখানে গ্যাপগুলো রয়েছে সেগুলো পরিপূরক হিসাবেও কিন্তু এই পেট্রোলিয়াম জ্বালানি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে তেল ও গ্যাসের উপর ভারতের অধিকাংশ অর্থনৈতিক কার্যকলাপ নির্ভরশীল। এবার দেখো তেল আর গ্যাসের উপরে কিন্তু ম্যাক্সিমাম ভারতের যে অর্থনীতি বা ইকোনমিক ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু নির্ভরশীল। যদি পেট্রোলিয়াম প্রোডাক্ট যদি নাই থাকে, পেট্রোলিয়াম যদি সম্পদ নাই থাকে, তাহলে ভারতের অর্থনীতি আমরা সবাই জানি চলবেই না। এরপর হচ্ছে এটি দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু এগুলি ইকোনমিক্যালি আমাদেরকে খুবই হেল্প করে থাকে, সেক্ষেত্রে এটা বলছে যে দেশের অর্থনৈতিক ও আর্থিক ও সামাজিক উন্নয়নে, যেহেতু যদি আমরা আর্থিক দিক দিয়ে উন্নত হই তাহলে আমরা সামাজিক দিক দিয়েও উন্নত হব। তো সেই ক্ষেত্রে এটা আর্থিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর হচ্ছে তাই পেট্রোলিয়াম শিল্পকে ভারতের অর্থনৈতিক প্রাণশক্তি বলা হয়। তো উপরিউক্ত কারণগুলোর জন্যই আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোলিয়ামকে কেন ভারতের প্রাণশক্তি বলা হয়। দেখো আমরা একটাই এমসিকিউ বলেছি, কিন্তু একটাই এমসিকিউ থেকে কতগুলো ইনফরমেশন পেয়েছি। যেমন পেট্রোলিয়ামকে দেশীয় শিল্প প্লাস অর্থনীতির গুরুত্বপূর্ণ চালক বলা হচ্ছে। তারপর হচ্ছে জ্বালানি সরবরাহের মাধ্যমে এটি শিল্প, পরিবহন, বিদ্যুৎ খাতকে সমর্থন করে থাকছে। তারপর আরেকটা পাচ্ছি তেল ও গ্যাসের উপর ভারতের অধিকাংশ অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু নির্ভরশীল। এরপর পাচ্ছি এটি দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর পাচ্ছি এই জন্য কিন্তু পেট্রোলিয়াম শিল্পকে ভারতের অর্থনীতির প্রাণশক্তি বলা হয়ে থাকে। এবার দেখো ভারতে খনিজ সম্পদ উন্নয়নের প্রধান লক্ষ্য কি? What is the main objective of mineral resource development in India? তাহলে ভারতের মধ্যে যে খনিজ সম্পদগুলোর উন্নয়ন কল্পের প্রধান লক্ষ্যটা কি? অপশন এ শিল্পায়ন বৃদ্ধি, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, নাকি কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন, নাকি রপ্তানি বৃদ্ধি, ইনক্রিজ ইন এক্সপোর্টস, নাকি উপরের সবগুলি, অল অফ দ্যাট। তাহলে খনিজ সম্পদকে যদি আমরা উন্নত করি তাহলে কি কি হতে পারে? প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে শিল্পায়ন বৃদ্ধি, আমরা নতুন নতুন আরো শিল্প কারখানা গড়ে তুলবো, মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করতে পারি। এরপর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন। যদি নতুন নতুন কলকারখানা গড়ে তুলি তাহলে সেখানেও কিন্তু যে বিভিন্ন এক্সপার্ট বা মজুর বা দিনমজুর বা যারা সেখানে কাজ করবে তাদের প্রয়োজন হবে। তো এর মধ্য দিয়ে কি হবে? এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এরপর হচ্ছে রপ্তানি বৃদ্ধি, ইনক্রিজ ইন এক্সপোর্ট। এবার রপ্তানি বৃদ্ধি বলতে যে কোনো জিনিস যদি আমি প্রডিউস করি, এবার পেট্রো রাসায়নিক শিল্প আমি প্রস্তুত করেছি, গড়ে তুলেছি, আমাদের কাছে পেট্রোলিয়াম বা পেট্রোলের বিভিন্ন পণ্য রয়েছে, আমরা পেট্রোলিয়াম যে মেন যে কাঁচামালটা সেটাকে উত্তোলন করছি, এখান থেকে আমরা কেরোসিন, তারপর হচ্ছে ডিজেল, তারপর হচ্ছে পেট্রোল, তারপর পেট্রোলিয়াম জেলি, আরো এটসেট্রা অনেক কিছু তৈরি করতে পারি। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যদি আমরা ইন্ডাস্ট্রি তৈরি করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লোক নিয়োগ করতে হবে। তো এর মধ্য দিয়ে কি হবে? আবার
এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, এরপরে হবে কি রপ্তানি বৃদ্ধি। তো রপ্তানি বৃদ্ধি ইম্পোর্ট এক্সপোর্ট আর কি। তো এক্সপোর্ট আমরা যখন বিভিন্ন প্রোডাক্ট তৈরি করব এগুলোকে দেশের বিভিন্ন স্থানে পাঠাবো, তারপর হচ্ছে বিদেশেও পাঠাতে পারি, তারপর এগুলো আমরা বিক্রি করতে পারবো। তো এখানে উত্তরটা কি হবে, এই জন্য উপরের সবগুলি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, উপরের সবগুলি। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। এমসিকিউ গুলো সবাই প্র্যাকটিস করো, অন্যান্য সাবজেক্টের গুলো হচ্ছে। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত নোটস কালেক্ট করোনি বা তোমরা তোমরা মক টেস্ট দিতে ইচ্ছুক, অবশ্যই তোমরা এখন দেখতে পেয়েছো অনলি 499 কিন্তু মক টেস্ট অ্যাভেলেবেল হয়ে গেছে। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি 1999 কিন্তু মক টেস্ট তুমি পেয়ে যাবে। মক টেস্ট আর আলাদা করে কিনতে হবে না, ইনক্লুডেড মক টেস্টটা পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে রেকর্ডেড যে সমস্ত ক্লাসগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের, এসটিজিটির কথাই বলছি, সবগুলোই পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে যে পিডিএফ নোটস গুলো আছে সেগুলোই তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের কোচিং সেন্টারে এসে আরো বিস্তারিত জেনে যার যে তোমাদের যদি মক টেস্ট ইচ্ছা হয় তাহলে অ্যাপস এর মাধ্যমে আছে সেটা তোমরা পারচেজ করতে পারো। আর যাদের নোটস ক্লাস, রেকর্ডেড ক্লাস ইনক্লুডেড মক টেস্টও চাই তোমরা সেটাও নিতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ।